আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রাইম আইটি কেয়ার কম্পিউটার ট্রেনিং অ্যান্ড ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের পক্ষ থেকে। আমি সাথে রয়েছি সাব্বির নূর। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড 3 মাস ও 6 মাস মেয়াদী কোর্সের ফাইনাল পরীক্ষার আজকের এই প্রস্তুতিতে আমরা একটি সম্পূর্ণ প্রশ্ন সলভ করব এবং এর পাশাপাশি কি ধরনের কোশ্চেন হতে পারে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যারা যারা সংযুক্ত হয়েছে সবাইকে আবারও স্বাগতম জানিয়ে আমাদের ক্লাসটা আমরা শুরু করছি। আজকের ক্লাসে আমরা যে কাজটি করব, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকা বেসিক ট্রেড 360 ঘন্টা 6 মাস ও 3 মাস মেয়াদী তাত্ত্বিক পরীক্ষা অর্থাৎ থিওরি পরীক্ষা 2021 সালের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং এইখান থেকে যে যে ধরনের কোশ্চেন রয়েছে আরো কি কি ধরনের কোশ্চেন হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং এই সেশনের পরীক্ষা কিন্তু আমরা যতবার দেখেছি কারিগরি শিক্ষা বোর্ডে এই কোশ্চেনগুলো বারবার রিপিট হয়। তো আমরা যদি এই কোশ্চেনগুলোর পাশাপাশি আরো কি ধরনের কোশ্চেন হতে পারে সেই বিষয়গুলো যদি জেনে রাখি তাহলে আমরা পরীক্ষায় হুবহু কমন পাবো। আর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কম্পিউটার কোর্সের এই সরকারি সার্টিফিকেট অর্জনের লক্ষ্যে অবশ্যই এইখানে 60 মার্কের মধ্যে যদি ভালো মার্ক পাই তাহলেই কিন্তু আমাদের A+ গ্রেডটি আসবে। তো সেই উদ্দেশ্যে আমরা কিন্তু এর আগেও একটি লাইভ করেছি, আজকে আর একটি লাইভ ক্লাস করাচ্ছি। আশা করি এই ক্লাসের মধ্যে আমরা অনেকগুলো কোশ্চেন শিখে ফেলবো। তো যারা যারা এই ক্লাসটি দেখছো একটু জানিয়ে দাও কমেন্ট করে, এবং আজকে তোমরা যে কাজটি করবে আমার সাথে সাথে কোশ্চেন গুলা তোমরা উত্তর করার চেষ্টা করবে। তাহলে কি হবে, তুমি পরীক্ষার মধ্যে তোমাদের ভুল হওয়ার যে সংখ্যা রয়েছে সেটি অবশ্যই কমে যাবে। তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে তাদেরকে একটু মেনশন দিয়ে দিতে পারো যে আমাদের ক্লাসটি শুরু হয়েছে। এবং কম্পিউটার কোর্স তোমরা যারা সামনে করবা প্ল্যান করতেছো, তোমরা কিন্তু এই ক্লাসটি দেখে যে কম্পিউটার কোর্সে কি ধরনের কোশ্চেন পড়াশোনা করতে হয় সেই বিষয়টি জেনে যাবে। কারণ কম্পিউটার কোর্স করলে অনেকেই সরকারি সার্টিফিকেট নেওয়ার পদ্ধতিটা জানে না। সরকারি সার্টিফিকেট অর্জনের লক্ষ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষা দিতে হয়, আর পরীক্ষার কোশ্চেন গুলা এগুলা। তো এইগুলা যদি তুমি পারো তাহলে অবশ্যই তুমি এখানে ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ। তো তোমরা যে কাজটি করবে আগেই বলেছি, আমার সাথে সাথে কোশ্চেন গুলা উত্তর করার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমরা কি করতে পারবে, এখানে অবশ্যই তোমাদের যে পরীক্ষা রয়েছে পরীক্ষায় ভালো কিছু করতে পারবে। আমরা কোশ্চেনে খুব দ্রুতই কোশ্চেন সলভের দিকে চলে যাব। তোমরা যারা দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে এই কোশ্চেন গুলো উত্তর দেওয়ার সাথে সাথে আমাদের সাথে ট্রাই করবে, তাহলেই তোমাদের প্রস্তুতিটা আরো ভালো হবে। ওকে, ঠিক আছে, চলো আমরা আমাদের ক্লাসের কার্যক্রমটা শুরু করি। তাহলেই আমরা প্রথম থেকেই শুরু করব। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে কয়েকটি ক্যাটাগরিতে পরীক্ষা হয়। সর্বপ্রথম আমাদের যে কোশ্চেন টাইপ গুলা সর্বপ্রথম অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তো আমরা সর্বপ্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিয়ে শুরু করব এবং ধারাবাহিকভাবে এই ক্লাসের কাজগুলো আমরা শেষ করব। আসো, দেখো 1 নম্বরে যেটি দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি। এখানে 1 নম্বর যে কোশ্চেনটি দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি। তো এটার উত্তর এখানে যেভাবে দেওয়া আছে তোমাদের পরীক্ষার হলে গিয়ে এইভাবে হুবহু বইয়ের মতো কোশ্চেন বা কারো শীটের মতো কোশ্চেনের উত্তর দিতে হবে এরকম না। তোমাদের এই সংক্ষিপ্ত কোশ্চেনের উত্তরগুলো তোমরা যে কাজটি করবে সেই কাজটি তোমরা যা শিখেছো এতদিন 3 মাস বা 6 মাস বা যতদিনই কোর্স করেছো, কোর্সের মধ্যে যেভাবে তোমাকে এই শিখানো হয়েছে বা তুমি যেভাবে বুঝো সেভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবে। হুবহু বইয়ের কপি পেস্ট করতে হবে এরকম না। তুমি যা বুঝো সেটাই তুমি যদি উত্তর করে লিখে আসতে পারো তাহলে কিন্তু তুমি মার্ক পাবে। তো এখানে যেটা দেওয়া রয়েছে, তো ব্যবহারিক সমস্যা সমাধান বা তথ্য প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত প্রোগ্রামকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হয়। এটা যদি আমরাও যদি অন্যভাবেও বলি তাহলে কিন্তু উত্তর হবে কি রকম, ধরো ব্যবহারকারী অর্থাৎ ইউজার সমস্যা সমাধানের জন্য যে সমস্ত সফটওয়্যার ব্যবহার করে থাকে তাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হয়, বা ব্যবহারকারী তার সমস্যা সমাধানের জন্য যে সকল সফটওয়্যার ব্যবহার করে থাকে তাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। আমরা যদি এইভাবে কথাগুলো বলি তাহলে কিন্তু রাইট হবে, আমাদের হুবহু লেখার প্রয়োজন নাই। আসো পরের কোশ্চেনে, দেখো MICR কি। এগুলো কিন্তু 1 মার্কের কোশ্চেন। হ্যাঁ,
তো এমআইসিআর কি তোমরা সবাই জানো, এমআইসিআর হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন, বা এমআইসি একটি প্রযুক্তি যা কাগজের নথিগুলো বিশেষ করে এদের যাচাই বাছাইয়ের বৈধতা বা মৌলিকত্ব যাচাই করতে ব্যবহৃত করা হয়। এখন ধরো তোমার এই সম্পূর্ণটুকু মনে নাই, কিন্তু তুমি পুনরূপটা দিয়ে জাস্ট একটু লিখে দিলে তাহলেই কিন্তু এটা হয়ে যাবে। তোমরা এই ক্ষেত্রে এমআইসি আর আরো কিছু সংক্ষিপ্ত রূপগুলো রয়েছে কম্পিউটার ক্ষেত্রে, সেইগুলো তুমি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর হিসেবে পড়তে পারো। দেখো তারপর কি আছে, বাইট কি, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভালো করে খেয়াল করো। এটা কি আছে আমাদের বাইট কি, তোমরা যারা বলতে পারো বাইট কি, একটু বলে দাও কমেন্টে যে আসলে বাইট বলতে তুমি কি বুঝো। এখানে লেখা আছে যদিও, তারপরে আমি তোমাদেরকে এই কোশ্চেনটা শেখানোর আগে আরো কিছু শিখাই নেবো। দেখো বিট কি, এক নম্বর হচ্ছে বিট কি, এই জিনিসটা আগে একটু জানাবো তোমাদেরকে। বিট, তো বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষুদ্রতম এককে বলা হয় বিট। একটা জিরো এবং ওয়ান, এগুলো হচ্ছে একটা বিট, জিরো একটা বিট, ওয়ানও একটা বিট। তো এক্ষেত্রে বাইট কি, বাইট শেখার আগে একটা জিনিস শিখবো আমরা, নিবল কি। নিবল কি, নিবল হচ্ছে চারটা বিট মিলে যেটি হয় সেটি হচ্ছে আমাদেরকে বলা হয় নিবেল, বা হাফ বাইটও আমরা বলতে পারি। সাথে সাথে আরেকটা জিনিস দেখো, বাইট কি। বাইট কি, বাইট হচ্ছে 8টি বিট নিয়ে যেটি তৈরি হয় সেটি হচ্ছে একটা বাইট, অর্থাৎ 8টি বিট, 8টা 0 1 মিলে যা হবে সেটি হচ্ছে একটা বাইট। যেমন এখানে 8টা বিট আছে, 8 বিট সমান সমান আমরা লিখতে পারি 1 বাইট। তো এখান থেকে তিনটা জিনিস তোমরা জানলা, বিট হচ্ছে কি, একটা 0 এবং একটা 1 কে বলা হয় বিট। সাথে সাথে নিবল কি, নিবল হচ্ছে 4টা বিট মিলে যা হয় সেটা হচ্ছে নিবল। বাইট কি, 8টি বিট মিলে যেটা হয় সেটা হচ্ছে একটা বাইট। তো এক বাইটের সমান একটা ওয়ার্ডও কিন্তু হয়, এক বাইট ওয়ার্ড বা 2 বাইটেও কিন্তু একটা ওয়ার্ডও হয়। তো এখানে দেখো উত্তরটা কি লিখছে, 8টি বিটের গ্রুপ নিয়ে গঠিত শব্দকে বাইট বলা হয়। আমরা তাই কিন্তু এখন আমরা শিখলাম, এর সাথে সাথে আরো 2টা কোশ্চেন আমরা শিখে ফেললাম। এক বাইট সমান একটা ক্যারেক্টার বা ওয়ার্ড, ক্যারেক্টার বলতে একটা অক্ষরের কথা বলা হয়েছে, হ্যাঁ, যেমন এ বি, এগুলো হচ্ছে এক একটা ক্যারেক্টার। আসো তারপরে যাই আমরা 4 নাম্বার কোশ্চেনে যেটা দেওয়া আছে, একটু ভালো করে খেয়াল করো। আর তোমরা যারা ক্লাসটি দেখছো একটু সবাইকে কমেন্ট করে জানিয়ে দাও, মেনশন করো। যারা সামনে প্রস্তুতি দিচ্ছে, এই সেশন বা সামনের সেশনে পরীক্ষা দিবে, সবাইকে এই ক্লাসটি শেয়ার করে জানিয়ে দাও। দেখো 4 নাম্বার কোশ্চেনে আমাদের কি দেওয়া আছে, এলসিডির পূর্ণরূপ কি। তো এলসিডির পূর্ণরূপ, এর সাথে সাথে তোমরা আরেকটা জিনিস শিখে যাবা, এলইডি এর পূর্ণরূপ কি। দেখো একটা কোশ্চেনের সাথে সাথে আমরা যখন আর একটা শিখে ফেলবো তাহলে কিন্তু আমাদের পরীক্ষায় এগুলো কমন থাকবে। তো এলসিডির পূর্ণরূপ হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। আর এলইডির পূর্ণরূপ কি, তোমরা যারা জানো একটু কমেন্ট করে জানিয়ে দাও যে এলইডির পূর্ণরূপটা কি। এলইডির পূর্ণরূপ কি, এলইডির পূর্ণরূপ হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। হ্যাঁ, এটা তোমরা সাথে সাথে শিখে রাখবা, পরীক্ষায় এই এলসিডি না আসে এলইডি কি সেটাও কিন্তু পরীক্ষা আসতে পারে। এখন আসো সাথে সাথে আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার হচ্ছে 5 নাম্বার কোশ্চেনে কি দেওয়া আছে দেখো, এসকিউএল কি। এসকিউএল কি কাজে ব্যবহৃত করা হয়, বা এসকিউএল কি সেটাও আসতে পারে। যদি আসে এসকিউএল কি, সেটা বলবো স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এসকিউএল হচ্ছে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো এই ল্যাঙ্গুয়েজটা কি কাজে ব্যবহার করা হয় সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন আসছে। তো এই দেখো এই ল্যাঙ্গুয়েজটা কি কাজে ব্যবহার করা হয়, ডেটাবেসের এক বা একাধিক টেবিলের মধ্যে কোনো নির্দিষ্ট ডেটা খুঁজে বের করা, প্রদর্শন করা, প্রিন্ট করা, শর্ত সাপেক্ষে যে কোনো কাজ করার জন্য এসকিউএলটা ব্যবহার করা হয়। মূলত এসকিউএল হচ্ছে একটা স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে একটা ভাষা, ডেটাবেজের বিভিন্ন তথ্য খোঁজা, প্রদর্শন করা এবং হচ্ছে আউটপুটে প্রিন্ট করার জন্য বা যে কোনো শর্তের জন্য এই ভাষাটা ব্যবহার করা হয়। এখানে যদি কাজ না বলে যদি তোমাদেরকে বলতো এসকিউএল কি, তোমরা জাস্ট লিখতে পারতা যে এসকিউএল হলো স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ যা ডাটাবেজের সাথে সম্পর্কযুক্ত। এই সিম্পল এইভাবে বললেও কিন্তু তোমার এখানে হয়ে যেত। তারপরে আসো আমাদের 6 নম্বর কোশ্চেনের দিকে যাব আমরা, খুবই গুরুত্বপূর্ণ এবং বেসিক কোশ্চেন। যেহেতু এটা বেসিক ট্রেড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের 3 মাস 6 মাস মেয়াদী কোর্সের জন্য এই কোশ্চেনটা আসে। সো এখানে যে কোশ্চেনগুলো হবে সেটা অবশ্যই বেসিক কোশ্চেনগুলোই হবে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকের ভুল হয়, আমাদের এই ক্লাস করার পরে আশা করা যায় এগুলো আর ভুল হবে না তোমাদের। এখন ভালো করে খেয়াল করো, এখানে আমরা কি বলতেছি 6 নম্বরে। 6 নম্বর হচ্ছে কি, আমাদের আছে ফাইল কি এবং ফোল্ডার কি। তো ফাইল, দেখো যে কোনো প্রোগ্রামে তৈরি তথ্য পরবর্তী ব্যবহারের জন্য ডকুমেন্ট হিসেবে সেভ বা সংরক্ষণ করা হয় তাকে ফাইল বলা হয়।
অর্থাৎ কি বলছে, ধরো তুমি একটা এমএস ওয়ার্ডে বিভিন্ন ধরনের কাজ করছো, অর্থাৎ টাইপিং করছো, লেখালেখি করছো, এবং এটাকে তুমি সেভ করলা। এটাকে সেভ করলে তুমি যে কোনো একটা নাম দিয়ে কিন্তু সেভ করো। ধরো আমরা একটা দিলাম ডেমো, ডেমো.docx। এই যে ডেমো.docx, এটা হচ্ছে একটা কি হবে, এটা তোমাদের একটা ফাইল হবে। যে কোনো একটা প্রোগ্রামের কোনো কিছু লেখালেখি বা যে কোনো কাজই করলা, যখন সেটাকে সেভ করতেছো সেটাকে আমরা বলবো ফাইল। এবং ফোল্ডারটা কি, দেখো ফোল্ডার হচ্ছে একটা জায়গা। ফোল্ডার কি, ফোল্ডার একটা বালতির কথা চিন্তা করতে পারো, অর্থাৎ একটা জায়গা, যে জায়গার মধ্যে তুমি বিভিন্ন ফাইল বা ফোল্ডার রাখতে পারো। একটা ফোল্ডার, FOLDR ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে একটা জায়গা, যে জায়গার মধ্যে তুমি বিভিন্ন ধরনের ফাইল অথবা ফোল্ডারের মধ্যেও ফোল্ডার রাখতে পারো। তাহলে দেখো ফোল্ডারটা কি বলছে, ফোল্ডার হচ্ছে ফাইল সংরক্ষণ করে রাখার জায়গা। একই ধরনের কাজের একাধিক ফাইলের দ্রুত খুঁজে বের করার জন্য একটি ফোল্ডারের ভিতরে সংরক্ষণ করে রাখা হয়। এই কথাটা না লিখেও যদি তুমি আমি যে কথাটা বললাম যে ফোল্ডার হচ্ছে একটা জায়গা যার মধ্যে বিভিন্ন ফাইল বা ফোল্ডার রাখা যায়, এই কথাটা বললে হবে। তোমার সবসময় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বইয়ের হুবহু লিখতে হবে এরকম কোনো কথা নাই। এখানে তোমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তুমি যা বুঝতে পারতেছো সেই কথাটা সুন্দর করে তুমি লিখে দাও তোমার নিজের ভাষায়। তারপরে আসো আমরা পরবর্তী কোশ্চেনে যাব। 7 নাম্বার, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, বারবার এই কোশ্চেনটা আসে, রিপিট হয়। হ্যাঁ, এখানে কোশ্চেন গুলো অনেক রিপিট হয়, সো এই কোশ্চেন গুলাই তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে। এই কোশ্চেনটা দেখো, ওয়েব ব্রাউজার কি? ওয়েব ব্রাউজার, আমরা ইন্টারনেট যখন ইউজ করি বা তুমি ফোনে যখন ইন্টারনেট ইউজ করো, গুগলে যাও, কিসের মাধ্যমে যাও? একটা সফটওয়্যারের মধ্যে দিয়ে যাও। গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স বা ইউসি ব্রাউজার বা অপেরা মিনি বা টর ব্রাউজার বা বিভিন্ন ধরনের ব্রাউজার কিন্তু তুমি ইউজ করো। একটা সফটওয়্যার ইউজ করে ইন্টারনেটের মধ্যে প্রবেশ করো, সেটাই হচ্ছে কি হবে আমাদের ব্রাউজার। যেমন হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে গুগল ক্রোম, আমরা গুগল ক্রোম যদি ক্লিক করি, দেখো প্র্যাকটিক্যাল দেখাই দিই। এই যে গুগল ক্রোম, এটা একটা ব্রাউজার, এটা একটা সফটওয়্যার। এই গুগল ক্রোম যদি আমরা ক্লিক করি, দেখো গুগল ক্রোমটা কিন্তু ওপেন হয়ে যাবে। এই যে গুগল ক্রোম চলে আসছে। এটা কি, গুগল ক্রোমটা কি? এই যে আমাদের এটা একটা সফটওয়্যার। অনেকে গুগল লেখে, শুধু গুগল লেখে, শুধু গুগল লেখে। গুগল লিখলে কি হবে? গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। এই যেখানে তুমি সার্চ করবা, সার্চ হবে। এই যে বক্স, এটা হচ্ছে সার্চ ইঞ্জিনের বক্স। এখানে তুমি কোনো কিছু লিখে টাইপ করবা, সেটা তুমি পাবা। এটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। আর যখন এই সম্পূর্ণ সফটওয়্যারের কথা বলতেছে, এটা হচ্ছে একটা ব্রাউজার। আশা করি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে, ব্রাউজার কি আর হচ্ছে গুগল, শুধু গুগল কি। তো কখনোই আমাদের হচ্ছে ব্রাউজারের জায়গায় গুগল লেখা যাবে না, লিখলে গুগল ক্রোম লিখতে হবে। ওকে, তো এই সফটওয়্যারটাকে আমরা কি বলতেছি? ব্রাউজার। তাহলে ব্রাউজারের মাধ্যমে কি করা হয়? ব্রাউজারের মাধ্যমে ওয়েবসাইট ব্রাউজ করা হয়। তাহলে ব্রাউজার হচ্ছে একটা সফটওয়্যার যার মাধ্যমে ওয়েবসাইট ব্রাউজ করা হয়। কারণ এখানে আমরা কি করতে পারি? এখানে আমরা বিভিন্ন, যেমন ধরো primeitgear.com, primeitgear.com বা facebook.com ইত্যাদি তুমি লিখতে পারতা। তুমি এখানে সার্চ দিতে পারো, তাই না? এই primeitgear.com এ সার্চ দিলাম, দেখো আমাদের primeitgear ওয়েবসাইটটা চালু হয়েছে, তাই না? দেখো আমাদের ওয়েবসাইটটা, সুন্দর একটি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা চালু হয়ে গেল। তাহলে হচ্ছে কি, primeitgear.com, এটা আমরা কার মাধ্যমে আসলাম? একটা ব্রাউজারের মাধ্যমে আসলাম। সেই ব্রাউজার কি? একটা সফটওয়্যার। যাই হোক, আসো, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো আমাদের কোশ্চেনের দিকে আমরা একটু ফিরে যাই। তো কি আছে ওয়েব ব্রাউজার কি? তাহলে আমরা কি বলবো? ওয়েব ব্রাউজার হলো একটি সফটওয়্যার যার মাধ্যমে ইন্টারনেট ব্রাউজ করা যায় বা ওয়েবসাইট ব্রাউজ করা যায়। কিন্তু দেখো এইখানে এই কথাগুলো কি লিখছে, এখানে ওয়েব ব্রাউজার হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব রিসোর্স থেকে তথ্য খুঁজে বের করা, উপস্থাপন করা এবং সংরক্ষণ করার একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এখন এই কথাটা তোমার মনে নাও থাকতে পারে, এই কথাটা তোমার কাছে মনে নাও থাকতে পারে, তোমাদের কাছে কঠিন হতে পারে, তাই না? কঠিন মনে হতে পারে না যে এই বইয়ের লেখা? তো এটাকে তুমি সিম্পল ভাষায় কিভাবে বলবা? এটা বলবা ওয়েব ব্রাউজার হলো একটি সফটওয়্যার যার মাধ্যমে ইন্টারনেটের ওয়েবসাইট ব্রাউজ করা যায়। সিম্পল বিষয়, এগুলো আসলে সিম্পল ভাবেই আসলে শিখতে হয়। তো সিম্পল ভাবেই তোমরা হচ্ছে লিখবা, এই কঠিন কমপ্লেক্স করে এইভাবে লেখার দরকার নাই। তো আসো আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। তোমরা যারা লাইভে সংযুক্ত হচ্ছ সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি। তোমরা কাইন্ডলি যে কাজটি করবে, ক্লাসটা একটু শেয়ার করে দাও। হ্যাঁ, আমি কিন্তু তোমাদের এই ক্লাসগুলো এবং কি কি কমেন্ট করতেছো সবই দেখতে পাচ্ছি। তোমরা একটু হচ্ছে শেয়ার করে দাও। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তোমরা যারা কমেন্ট করতেছো সবাই কমেন্ট দেখা যাচ্ছে। ক্লাসগুলো শেয়ার করে দাও যাতে হচ্ছে এই ক্লাসটা আরো ইন্টারেক্টিভ, আরো মজা হয়। আসলে সবাই কথা বললে ক্লাসগুলো কিন্তু ভালো লাগে। আসো তারপরে কোশ্চেন দেখো, 8 নাম্বার কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ। এমএস এক্সেল থেকে আসছে, মাইক্রোসফট এক্সেল।
দেখো এমএস এক্সেল এ সাম এর ফরম্যাট কি। তো এখানে ফরম্যাট যেভাবে দেওয়া আছে তুমি কিন্তু চাইলেও ভিন্নভাবে দিতে পারবে। এখানে দেখো কি আছে, এমএস এক্সেল এ সাম এর ফরম্যাট হলো সাম ফাংশন, যার মাধ্যমে যোগ করা হয়। দেখো ইকুয়াল দিয়ে কি লিখছে, সাম। এখানে তোমার নাম্বার ওয়ান, নাম্বার টু, নাম্বার থ্রি এইভাবে লিখছে। তুমি এখানে চাইলে অন্যভাবেও কিন্তু দিতে পারো। এখানে যদি লেখো বি2 প্লাস ডি2 ইত্যাদি ইত্যাদি ভাবে তুমি বিভিন্ন ধরনের লেখাও লিখে দিতে পারো, অথবা তুমি এইভাবে বলে দিতে পারো ইকুয়াল সাম নাম্বার ওয়ান, নাম্বার টু, নাম্বার টু। মানে এর স্ট্রাকচারটা কি সেটা তোমাকে বলছে, সেই স্ট্রাকচারটা তুমি বলে দিলে তোমার অ্যান্সারটা হয়ে যাবে। এগুলা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে কিন্তু হুবহু বইয়ের মতো বা কেউ বলে দিচ্ছে ওইভাবে লিখতে হবে এরকম না। বারবার বলতেছি আগে কথা, কারণ হচ্ছে এখানে অনেক জায়গায় অনেক ভাবে শেখানো হয়, সবগুলা যদি তোমার প্রক্রিয়া ঠিক থাকে তাহলে রাইট হবে। ওকে, আসো 8 নাম্বার। আমাদের 8 নাম্বার ক্লিয়ার কিনা বা এ পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করে জানাও যে ক্লিয়ার হয়েছে কিনা এ পর্যন্ত। ক্লিয়ার হইলে তোমরা এইভাবে লেখো সিএলআর, মানে ক্লিয়ার, এইভাবে সংক্ষেপে লিখে তোমরা কমেন্ট করে জানাইতে পারো। দেখো 9 নাম্বার কোশ্চেনের দিকে আমরা যাব। 9 নাম্বার কোশ্চেন, একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস লেখো। একেবারে হচ্ছে বেবি লেভেলের কোশ্চেন। হ্যাঁ, একটা ইমেল অ্যাড্রেস, তোমরা এখানে যারা জয়েন আসছো, যারা আছো সবাই সবার ইমেল অ্যাড্রেসটা একটু কমেন্ট করে জানাও দেখি তোমাদের কি কি ইমেল অ্যাড্রেস আছে, সেটা হচ্ছে তোমরা একটু দেখাও। ইমেল অ্যাড্রেসের এটা কি, এখানে দেখো primitecare@gmail.com লিখেছি। তোমরা তোমাদের ইমেল অ্যাড্রেস যা আছে কমেন্ট করে সবাই একটু জানাও ইমেল অ্যাড্রেসটা। সবাই কমেন্ট করে জানাও সবার ইমেল অ্যাড্রেসটা। আমি এখন এই ইমেল অ্যাড্রেসটা জানতে চাচ্ছি যে তোমাদের কি কি ইমেল অ্যাড্রেস আছে, তোমরা কি কি ইমেল অ্যাড্রেস ব্যবহার করো, কমেন্ট করে আমাকে একটু জানিয়ে দাও। ওকে, অনেকে ক্লিয়ার লিখছে। ওকে, আচ্ছা, অনেকেরই আমরা পাচ্ছি। সবাই একটু ইমেল অ্যাড্রেসটা দিয়ে দাও। রিয়া দিয়েছে, সানি দিয়েছে, আর সবাই একটু ইমেল অ্যাড্রেসটা দিয়ে দাও। যার যার ইমেল অ্যাড্রেসটা আমাকে একটু দিয়ে দাও, কমেন্ট করে জানাও ইমেল অ্যাড্রেস। আর কি তোমাদের কি ইমেল অ্যাড্রেস নাই? সবাই কিন্তু ইমেল অ্যাড্রেস থাকতে হবে। হ্যাঁ, ইমেল অ্যাড্রেস থাকতে হবে। ওকে, সুমন ইমেল অ্যাড্রেস দিয়েছো, আর ওকে সানি দিয়েছো। আচ্ছা, গুড। সবার কিন্তু ইমেল অ্যাড্রেস, একটা ইমেল অ্যাড্রেস থাকা উচিত। হ্যাঁ, সবাই একটা ইমেল অ্যাড্রেস ব্যবহার করবা। আর ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে তোমাদের অনেকের মনে হতে খালি শুধু জিমেলে হইতে পারে। ইমেল অ্যাড্রেস কিন্তু জিমেল হইতে পারে, ইয়াহু হইতে পারে, hotmail.com হইতে পারে, বিভিন্ন ধরনের ইমেল অ্যাড্রেসে কিন্তু হইতে পারে। তো কমন যেটা আছে গুগলের সার্ভিসটা সবাই ব্যবহার করে, সেটা হচ্ছে @gmail.com। আর ইমেলের ক্ষেত্রে যে কাজটা করতে হবে, চিহ্ন অবশ্যই থাকতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। ওকে, তারপরে আসো 10 নাম্বার। 10 নাম্বার দিকে খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আইবিএম বলতে কি বোঝায়? আইবিএম দেখো, তোমার তথ্য প্রযুক্তির এই রেভলিউশনটা শুরু হওয়ার যে প্রথম যে হচ্ছে কয়েকটা কোম্পানি যখন কাজ করেছিল, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে আইবিএম। আইবিএম এর মাধ্যম দিয়ে আমরা হচ্ছে প্রথম যে কম্পিউটার গুলা আমরা দেখি, সেই কম্পিউটার গুলো আমরা হচ্ছে পাই। এবং বর্তমানে আইবিএম কিন্তু তোমার বড় বড় রিসার্চ গুলা করে থাকছে। তো আইবিএম কি? আইবিএম এর পুনরূপ হলো ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস কর্পোরেশন। আইবিএম হলো যুক্তরাষ্ট্রের বৃহত্তম কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান গুলোর একটি। তার মানে কি বললাম, ইউএস এর অর্থাৎ যুক্তরাষ্ট্রের কি কম্পিউটার নির্মাণ প্রতিষ্ঠানের একটা অন্যতম একটি হচ্ছে আইবিএম। ওকে, গুড, যারা কমেন্ট করতেছো। দেখো তারপরে দেখো 11 নাম্বার। আমার মনে হয় যে এই ক্লাসটা করার পর এই কোশ্চেন গুলো তোমার পড়তে হবে না, এখান থেকেই তোমাদের হয়ে যাবে। অপারেটিং সিস্টেম এর কাজ কি? ভালো করে খেয়াল করো, অপারেটিং সিস্টেমের কাজ কি। তোমাদের অপারেটিং সিস্টেমের মেইন কাজটি হচ্ছে তুমি যে সমস্ত সফটওয়্যার গুলো ইউজ করো এবং তোমার যে সিস্টেম গুলো রয়েছে দুইটার মধ্যে সংযোগ তৈরি করার জন্য যে সিস্টেমটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। তো অপারেটিং সিস্টেম যে কাজটা করে এটা আমি পরে দেখাচ্ছি। দেখো এখানে ধরো তোমার একটা হচ্ছে হার্ডওয়্যার, এটা হচ্ছে হার্ডওয়্যার, আর এটা হচ্ছে সফটওয়্যার। আমরা এই হার্ডওয়্যার আর সফটওয়্যারের মধ্যে সংযোগ স্থাপন করতে পারে হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম। অপারেটিং, আমরা এটাকে বলে হয় ওএস বলতে পারি। হ্যাঁ, ওএস অপারেটিং সিস্টেম এটা কি করে? হার্ডওয়্যার আর সফটওয়্যারের মধ্যে সমন্বয় করে ব্যবহারকারীর জন্য হচ্ছে সুন্দর একটি ইন্টারফেস তৈরি করে দেয়। সফটওয়্যার, হার্ডওয়্যার,
ওই ওএসটা হচ্ছে এটার মধ্যে একটা সংযোগ স্থাপন করে দেয়। তাহলে দেখো, অপারেটিং সিস্টেম হলো কম্পিউটার সকল ইলেকট্রনিক ডিভাইসগুলোর কাজ করার নিয়ন্ত্রণ, কন্ট্রোল, পর্যবেক্ষণ, তত্ত্বাবধান করার মাধ্যমে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের চাহিদা পূরণ করে এবং কম্পিউটার ব্যবহারকারীর তার চাহিদার মতো আউটপুট পেতে সহায়তা করে। এখন এই বড় জিনিসটা না লিখে কিন্তু, এই জিনিসটা কিন্তু তুমি বড় জিনিসটা না লেখো, তোমার মতো করে ইজিলি ভাবে তুমি উত্তর দিতে পারো যে কম্পিউটারের সফটওয়্যার এবং হার্ডওয়্যার মধ্যে সমন্বয় তৈরি করার জন্য এবং ব্যবহারকারীর কাছে একটি ইন্টারফেস তৈরি করে দেওয়ার জন্য অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয় বা অপারেটিং সিস্টেম কাজ করে। আসো তারপরে কোশ্চেনে আমরা চলে যাব। কোশ্চেন নাম্বার হচ্ছে 12। তারপর টেবিল মার্স বলতে কি বোঝায়, অর্থাৎ মার্স মানে একত্র করা, মার্স শব্দের অর্থ হচ্ছে একত্র করা। তাহলে এটা মনে রাখবা হচ্ছে মার্স মানে একত্র করা। তাহলে দুইটি টেবিলকে একত্র করাকে টেবিল মার্স বলে। হ্যাঁ, তো দুইটি টেবিলকে একত্র করা, দুই বা ততোধিক, দুইটা হইতে পারে, বিশ্ব হইতে পারে, দুই বা ততোধিক টেবিলকে একত্র করাকে টেবিল মার্স বলে। 13 নম্বর কোশ্চেনে আসবো। তারপরে আমরা খুবই গুরুত্বপূর্ণ সত্য মিথ্যার জায়গায় যাব, সেইখানে তোমরা সবাই উত্তর করবে। আমি সংক্ষিপ্ত গুলো দেখাই দিচ্ছি, শেষের দিকে আমাদের লাস্ট ওয়ান আছে। 13 নম্বর, দুইটি সার্চ ইঞ্জিনের নাম বলো। ভালো কথা, এখন দেখো সার্চ ইঞ্জিনের কিন্তু চলে আসছে। আমরা একটু আগে দেখলাম গুগল ক্রোম, গুগল ক্রোম সার্চ ইঞ্জিন, গুগল ক্রোম হবে না, গুগল হবে। হ্যাঁ, শুধু গুগল হবে। আর এখানে কি সার্চ ইঞ্জিনের নাম হলে মোজিলা ফায়ারফক্স না, এটা মানে কোশ্চেন ছিল ব্রাউজারের নাম লেখো। তো এখানে আমরা যদি সার্চ ইঞ্জিনের কথা বলি তাহলে এটা কি হবে, তাহলে হচ্ছে আমরা গুগল বলতে পারি, গুগল একটা সার্চ ইঞ্জিন। তারপরে আমরা বলতে পারি ইয়াহু একটা সার্চ ইঞ্জিন। এরকম আরো অনেক, পিপিলিকা, বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে পিপিলিকা.com, সেটাও আছে আমাদের। হ্যাঁ, আর যদি বলতো যে দুইটি ওয়েব ব্রাউজারের নাম বলো, সেটা কি বলবো আমরা, সেটা বলবো আমরা গুগল, গুগল ক্রোম। তারপর বলবো আমরা মোজিলা ফায়ারফক্স। তারপরে আমরা বলতে পারি কি ইউসি ব্রাউজার। তারপরে বলতে পারি আমরা অপেরা মিনি। এগুলো তোমরা সবাই ব্যবহার করছো। তারপরে হচ্ছে আমরা আরো কিছু বলতে পারি, যেমন হচ্ছে ডার্ক ওয়েবের জন্য ব্যবহার করা হয় টর ব্রাউজার, আরেকটা হচ্ছে ব্রেভ ব্রাউজার, আরো অনেক ব্রাউজার আছে। হ্যাঁ, এই ব্রাউজার সম্পর্কে একটু ধারণা নিয়ে যাবে তোমরা। তো এই হচ্ছে বিষয়, এই পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা? তাহলে আমরা পরের অংশ চলে যাব। এই জায়গাটা ইন্টারেস্টিং জায়গা, এই পর্যন্ত ক্লিয়ার হলে তোমরা একটা মেসেজে জানাও এই পর্যন্ত ক্লিয়ার কিনা। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো, শূন্যস্থান পূরণে যাব, এখানে তোমরা নিজেরা অ্যান্সার করবে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা সেটা আমাকে জানাই দাও। তারপরে দেখো 14 নাম্বার আসতেছি, খুবই গুরুত্বপূর্ণ 14 নাম্বার। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো, অর্থাৎ শূন্যস্থান পূরণ করা এখন আমরা কাজগুলো করব, আর এটার অ্যান্সার তোমরাই করবা। কম্পিউটারের ভাইরাস একটি কি, এটা বলো দেখি। কম্পিউটার ভাইরাস কি? কম্পিউটারের ভাইরাস কি বলো। এটা কিন্তু আবার করোনা ভাইরাস মনে করো না, যেটা হচ্ছে মানুষকে সংক্রমণ করছে, সেই ভাইরাস না, কম্পিউটারের ভাইরাস। কম্পিউটারের ভাইরাস কি হইতে পারে বলো দেখি। কম্পিউটারে ভাইরাস কি, সেই কোশ্চেনটার অ্যান্সার তোমাদের কাছে আমি জানতে চাচ্ছি। সেই কোশ্চেনের অ্যান্সার যদি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দাও। কম্পিউটার ভাইরাস, এই যে কোশ্চেনটি রয়েছে, এই কোশ্চেনের অ্যান্সারটি কি হবে? একজন জনকে সফটওয়্যার, আর আর কি বলো, সবাই বলো, সবাই বলো, এখানে সবাই বলা ট্রাই করো যে কম্পিউটার ভাইরাস এটা কি হবে। ক্ষতিকারক প্রোগ্রাম, ওকে গুড। 14 একটি সফটওয়্যার, আচ্ছা 14 নাম্বার কি, কম্পিউটার ভাইরাস একটি সফটওয়্যার না, কম্পিউটার ভাইরাস হচ্ছে একটি ক্ষতিকারক প্রোগ্রাম। যারা সঠিক উত্তর দিয়েছো, যারা দাওনি সবাইকে অভিনন্দন, কারণ হচ্ছে তুমি যখন অ্যান্সার করতেছো, ভুল জিনিস যখন অ্যান্সার করতেছো তখন সঠিকটা শুনলে তোমার মনে থাকবে। তাহলে কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম। হ্যাঁ, ক্ষতিকর প্রোগ্রাম, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো এটা ক্ষতিকারক বা ক্ষতিকর একটা প্রোগ্রাম। তারপর রম এর পূর্ণরূপ কি, সবাই 15 নম্বর অ্যান্সার করো, সবাই জানো আশা করি। রম এর পূর্ণরূপ কি, রম। এখানে সাথে সাথে আরেকটা জিনিসই জানিয়ে দেবা, সেটা হচ্ছে র্যাম। র্যাম এর পূর্ণরূপ কি, র্যাম এর পূর্ণরূপ কি। রম এর পূর্ণরূপ এবং র্যাম এর পূর্ণরূপ, এই দুইটা জিনিস জানাই দাও, যে রম এরটা কি হবে আর র্যাম এরটাও কি হবে। দ্রুত দ্রুত দ্রুত,
দ্রুত তোমাদের কমেন্ট করে এখানে জানাইতে হবে। ওকে, একজন একটা কমেন্ট পেয়েছি, সুমন কমেন্ট করেছে, সুশান্ত হালদার কমেন্ট করেছে। আর আর বলো বলো, সবাই সবাই অ্যান্সার করা ট্রাই করো। এটা তো তোমাদের অ্যান্সার এখন করলে তুমি এইটা হচ্ছে ভালো পারবা। হ্যাঁ, অ্যান্সার করা ট্রাই করো, আমরা সামনে আগাবো, যেহেতু আমাদের 60টি কোশ্চেন রয়েছে সবগুলো আমরা সলভ করবো। দেখো, রোম, রোম হচ্ছে আমাদের রিড অনলি মেমোরি, রিড অনলি মেমোরি। দেখো, আর র্যাম, র্যামের পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তোমার র্যামও আসতে পারে, রোমও আসতে পারে, এই দুইটা জিনিস তোমার ভালো ধারণা রাখতে হবে। ওকে, গুড, যারা কমেন্ট করতেছো গুড। সামিয়া কমেন্ট করেছো, রুমা কমেন্ট করেছো, আবেদা, সামিহা, মিথিলা। ওকে, গুড। তারপরের কোশ্চেন আমরা চলে আসবো, কোশ্চেন নাম্বার 16। আসো, 16 নম্বর কোশ্চেন দেখি। নতুন ইমেল করতে ড্যাশ বাটনে ক্লিক করতে হয়, অর্থাৎ তুমি একটা ইমেল পাঠাবা কাউকে, সেখানে পাঠাইতে হলে কোন জায়গায় ক্লিক করতে হবে, ইমেলের যে ইন্টারফেসটা রয়েছে সেটা কোথায় তুমি হচ্ছে ক্লিক করবে সেটা হচ্ছে এখানে চেয়েছে। দেখো, তো আমরা দেখো এটা আমরা একটু দেখি। আমরা আমাদের নতুন একটা মেল করব, মেল করতে হলে আমাদের জিমেলে যাইতে হবে। তো জিমেলে গেলাম, তো এখান থেকে দেখো আমরা সরাসরি জিমেলে চলে আসছি। ভালো করে দেখো, তো কোশ্চেনটা আমি তোমাদেরকে একটু হচ্ছে প্র্যাকটিক্যালি দেখাই দিই। তো এইখান থেকে আমরা যদি নতুন কোনো কিছুতে যাই, নতুন কোনো কিছুতে করতে যাই, তাহলে অবশ্যই আমাদের কম্পোজে ক্লিক করতে হবে। হ্যাঁ, কম্পোজে ক্লিক করতে হবে। এই যে দেখো, কম্পোজ নামে যে বাটনটি রয়েছে, কম্পোজে তোমার ক্লিক করতে হবে। আর কম্পোজে ক্লিক করলেই তুমি হচ্ছে এখানে কি করতে পারবা, নতুন একটি ইমেল লিখতে পারবা। দেখো, এই যে কম্পোজে ক্লিক করলাম, আমরা কিন্তু নতুন একটা ইমেল লেখার একটা অপশন চলে আসলাম, সেটাই তোমাকে দেখাইতে বলছে। তো কম্পোজ, গুড। তো কম্পোজে যদি আমরা ক্লিক করি, তাহলে হচ্ছে আমরা কম্পোজ বাটনে ক্লিক করলে সেটা কি হবে, কম্পোজ বাটনে ক্লিক করলে আমরা নতুন করে মেল পাঠাইতে পারবো। সাইন ইন না, সাইন ইন হবে না। হ্যাঁ, কম্পোজ আমি কিন্তু প্র্যাকটিক্যালি তোমাদের দেখাই দিলাম, এটা কম্পোজ হবে। তো হচ্ছে তোমরা একটু দেখো। ওকে, সবাই কমেন্ট করে জানাও, আমি দেখতেছি, সমস্যা নাই। তোমাদের যে জায়গাগুলো ভুল হবে সেই জায়গাগুলো সংশোধন করে দিব ইনশাল্লাহ, তোমাদের পরীক্ষা যাতে ভুল না হয়। যা ভুল করার আমার ক্লাসে করো, মেইন পরীক্ষায় যেন ভুল না হয়। হ্যাঁ, আচ্ছা, আমরা এই পর্যন্ত আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে, এবং আমরা পরবর্তী কোশ্চেনে যাব, এবং ক্লাসগুলো কেমন লাগছে সেটাও কিন্তু জানাই দিতে পারো। কম্পোজ, কম্পোজ, ওকে, গুড, কম্পোজ, রাইট। তারপর আসো ড্যাশ 17। 17 নম্বর কি হবে, ড্যাশ একটি বাংলা ফন্টের নাম, অর্থাৎ বাংলা ফন্টের নাম। এইখানে তুমি বাংলা ফন্টের যে নামটাই জানো সেই নামটাই তুমি যদি এখানে দিয়ে দাও, এই কোশ্চেনটা কারেক্ট। এখানে কি হইতে পারে, আমরা সচরাচর বাংলা লেখার জন্য কোন ফন্ট ইউজ করি সেটা বলো দেখি। বাংলা লেখার জন্য আমরা কোন ফন্ট ইউজ করি, বাংলা লেখার কিন্তু অনেকগুলো ফন্ট আছে। এই ফন্টের মধ্যে আমরা সবচেয়ে কোন ফন্টটা বেশি ব্যবহার করি, বা বাংলা শেখার জন্য কিন্তু সর্বপ্রথমেই তোমাদের একটা ফন্ট শেখানো হয়, সেই ফন্টের নামটা তোমরা কিন্তু বলে দিলে বা লিখে দিলেই তোমাদের কোশ্চেনটা হয়ে যাবে। সেই ফন্টের নাম হচ্ছে কি বলো দেখি। তো তোমরা বলতে থাকো, আমি একটু ওয়ার্ডটা ওপেন করি। ওয়ার্ড, বাংলা ফন্টের নাম দেখো, তোমরা সবাই হোয়াটসঅ্যাপটা লিখছো সুটুনি। আচ্ছা, এই যে দেখো, আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম, এইখানে কিন্তু যেগুলো আছে এগুলো আছে ফন্টের নাম। এই যে আমাদের এইখানে যে ফন্টের গুলা নাম আছে, এইগুলা কিন্তু তোমরা দেখছো, তোমরা যখন ক্লাস করছো, কাজ করছো, তখন কিন্তু এই ফন্ট গুলা দেখছো। এখন এই ফন্ট থেকে যে ফন্ট গুলাতে বাংলা লেখা যায় সেই ফন্টের নাম যদি তুমি এখানে বলে দাও, তাহলে কিন্তু কারেক্ট হয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে অনেকগুলো ফন্ট আছে, দেখো তো একটা কমন ফন্ট হচ্ছে এস, এস ইউ ডাবল টি, সুটুনি এম জে, এস ইউ, দেখো এস ইউ টি ও ডাবল এন ওয়াই এম জে,
এই যে একটা ফন্টের কথা বললাম, এই ফন্টটা হচ্ছে কি একটা বাংলা ফন্ট, শোটনি এমজি। দেখছো আমাদের বিজয় 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 কিন্তু হচ্ছে আমাদের ফন্টের নাম না, বিজয় হচ্ছে একটা সফটওয়্যার যেটা বাংলা লেখার জন্য ব্যবহার করা হয়। তো বিজয় হবে না, এটা হবে শোটনি এমজে। তাহলে শোটনি এমজে হচ্ছে সঠিক উত্তর। এই যে এখানে আমরা কিন্তু এই ফন্ট দিয়ে বাংলা লিখি। আশা করি প্র্যাকটিক্যাল ভাবে তোমরা এটা দেখে বুঝতে পারছো। তো এই চ্যাপ্টারটা আমরা ক্লোজ করে দিই। এভাবে দেখে দেখে হাতে ধরে ধরে পড়লে ইনশাল্লাহ তোমার পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে কি শোটনিয়াম যে হচ্ছে কি একটা বাংলা ফন্টের নাম, এটা আমরা পারবো। 18 নম্বর দেখো 4 বিট সমান, দেখো একটু আগে তোমাদের পড়াইলাম 4 বিট সমান সমান কি হবে। 4 বিট সমান সমান 1 নিবল, বা এটাকে তুমি আবার বলতে পারো হাফ বাইট। হাফ বাইট এটাও কিন্তু বলতে পারো, একই কথা। হ্যাঁ, তো 1 নিবলটাই হচ্ছে বেশি সুন্দর হবে তোমাদের। গুড, যারা ছোট নিয়ম যে লিখেছো গুড। এটা কি 18 নম্বর কি সেটাও কিন্তু তোমরা বলে দিতে পারো। 19 নম্বরটা কি হবে একটু ভালো করে বলো। ম্যান এর অর্থ কি, বা ম্যান এর পূর্ণরূপ কি? ম্যান এর পূর্ণরূপ কি এটা বলো। দেখো এই জায়গা থেকে কোশ্চেন আসলে কয়েকটা কোশ্চেন আসতে পারে। প্যান এর পূর্ণরূপ কি, ল্যান এর পূর্ণরূপ কি, ম্যান এর পূর্ণরূপ কি, ক্যান এর পূর্ণরূপ কি, ওয়ান এর পূর্ণরূপ কি। এই 5টা পূর্ণরূপ তোমরা এখান থেকে শিখে যাবা। ওকে, এগুলোর পূর্ণরূপ কি একটা একটা যদি আমি তোমাদেরকে বলি, তোমরা যদি পারো বলো দেখি প্যানের পূর্ণরূপটা কি। প্যানের পূর্ণরূপ কি, ল্যানের পূর্ণরূপ কি, ম্যানের পূর্ণরূপ কি, ক্যানের পূর্ণরূপ কি, ওয়ানের পূর্ণরূপ কি। আচ্ছা, আমাদের এইটা ম্যানের পূর্ণরূপটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক লিখছে। ওকে ঠিক আছে। এই প্যানের পূর্ণরূপ কি, প্যান এটা যদি আসে এটা হবে পার্সোনাল, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ল্যানের পূর্ণরূপটা কি হবে বলো দেখি। ল্যানের পূর্ণরূপ এগুলো জানতে হবে। দেখো ল্যানের পূর্ণরূপ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক। ম্যানের কি, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ক্যান মানে হচ্ছে ক্যাম্পাস, ক্যাম্পাস, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। ওয়ান মানে হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এগুলোর মধ্যে থেকে একটা কিন্তু তোমাদের চলে আসতে পারে। তো এই 5টা সংক্ষিপ্ত রূপ তোমরা শিখে যাবা। লোকাল এরিয়া নেটওয়ার্ক গুড, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ওকে গুড, এই 5টা একটু স্ক্রিনশট দিয়ে রাখো, একটু স্ক্রিনশট দিয়ে রাখো। হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে রাখো, তাহলে যাতে হচ্ছে এখান থেকে তোমাদের আসলে তোমরা এখান থেকে ইজিলি ভাবে উত্তর করতে পারো। একটা স্ক্রিনশট দিয়ে রাখো। ওকে, এবং তারপরে আসো খুবই গুরুত্বপূর্ণ, এখানে আছে কি 20 নাম্বার A3 কাগজের দৈর্ঘ্য এত ইঞ্চি, প্রস্থ এত ইঞ্চি, অর্থাৎ দৈর্ঘ্য কত ইঞ্চি, দৈর্ঘ্য হচ্ছে 16.5 এবং প্রস্থ হচ্ছে 11.7 ইঞ্চি। এইটা তোমরা একটু জেনে নেবে। আর এর সাথে সাথে A3 এর সাথে সাথে অবশ্যই A4 সাইজের দৈর্ঘ্য এবং প্রস্থটা তোমরা জেনে নেবা, খুবই গুরুত্বপূর্ণ। A4 সাইজের দৈর্ঘ্য এবং প্রস্থ কত সেটা তুমি জেনে নেবা। তোমাদের এই কাজটা কোথায় আছে, এই কাজটা দেখো তোমাদের আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। দেখো এই প্রত্যেকটা দৈর্ঘ্য প্রস্থ তোমরা সবাই জানো, যারা জানো না দেখো তোমাদের এই লেআউট অপশনে গেলে, তোমাদের এইখানে সাইজে গেলে দেখো এই যে লেটারে দেওয়া আছে, তারপর হচ্ছে তারপর তোমার এই যে বিভিন্ন ধরনের সাইজ লিগেল দেওয়া আছে, A3 দেওয়া আছে, তারপর A4 দেওয়া আছে। A4 এর কত 8.27 ইন্টু 11.69, B4 বিভিন্ন ধরনের সাইজ দেওয়া আছে। এখানে A3, A4 এবং লিগেল সাইজটা, এই 3টা সাইজ তোমরা পরীক্ষার জন্য পড়ে যাবে। 3টা সাইজ তোমাদের জন্য কমন। এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নিও, যাতে এখান থেকে তুমি এই 3টা সাইজ লিখতে পারো, গুগলে সার্চ করলেও চলে আসবে। তাহলে কি কি বললাম, A3, A4 আর হচ্ছে লিগেল, 3টা সাইজ তোমরা দেখে নেবা MS ওয়ার্ড থেকে। দেখো এখানে বেসিক থেকে কোশ্চেন তোমাদের আসে। ওকে ঠিক আছে, তারপরের কোশ্চেন আসো। গুড, আইবুর রহমান, সুমন, তোমরা সবাই কমেন্ট করতেছো, সবাই কমেন্ট করতে থাকো। আমরা আসো 21 নাম্বারে যাবে। 21 অভ্র, অভ্র কি, দেখো অভ্রর যে জনক সেই কিন্তু তোমাদের এই যে 21 পদকে ভূষিত হয়েছে। তোমরা কি জানো এটা, অভ্রর জনক? আসো একটু দেখাই আমি তোমাদের।
এই যে অভ্র, তোমরা যারা কম্পিউটারে বাংলা লেখার জন্য ব্যবহার করো অভ্র, এই যে অভ্রর এখানে ওই কিন্তু আমাদের 21 পদক যে বিষয়টা আছে সে পুরস্কারে ভূষিত হয়েছে। অভ্র কিবোর্ডের তথ্য কে আবিষ্কার করছে সবকিছু তুমি এখানে পাওয়া যাবে। আসলে যেহেতু আমরা পরীক্ষার জন্য পড়ছি, এত বিস্তারিত না জানলেও হবে, তো তোমরা জাস্ট হচ্ছে যেগুলো লাগে সেগুলাই পড়ে যাও। তো অভ্র একটি বাংলা লেখার সফটওয়্যার। অভ্র কি একটা বাংলা লেখার সফটওয়্যার। তো তোমাদের যদি আসে অভ্র কি, তাহলে তোমরা কি লিখবে? অভ্র হচ্ছে একটি বাংলা লেখার সফটওয়্যার। তারপরে আসো দেখি 22 নাম্বার, 22 নাম্বারের দিকে একটু আসো, 22 নাম্বার একটু দিকে আসো। 22 নাম্বার কোশ্চেন আমরা আসবো। 22, কপি করার জন্য কিবোর্ডের কমান্ড কি? দেখো, কপি করা, কাট করা এবং হচ্ছে পূর্বের অবস্থায় ফিরে আসা, তিনটার জন্য সংক্ষিপ্ত যে যেটা আছে অবশ্যই অবশ্যই তোমরা এটা ভালো করে শিখে যাবা। এটা কি কপি করার জন্য কিবোর্ডের কমান্ড কি? সবাই জানাও তো দেখি। সবাই এটার অ্যান্সার করা। আমার মনে হয় যে কম্পিউটার যে চালাইতে পারে সবাই কিন্তু এই অ্যান্সারটা অবশ্যই জানে। 22 নাম্বারটা, 22 নাম্বারে কি হবে সঠিক উত্তরটা আমাকে জানাও। ওকে, সামিয়া লিখেছো, সিফাত লিখেছো, সুমন, মিথিলা, বাকি সবাই সবাই কমেন্ট করে জানাও। ওকে, কমান্ডে এখানে যদি আমি বলতাম যে কাট করার কমান্ড কি? কাট, সিইউটি, কাট করার কিবোর্ড কমান্ড কি? তো কপি করার জন্য কন্ট্রোল+সি, তাহলে এটা কি হবে? কাট করার জন্য কি হবে কিবোর্ডের কমান্ড? জাহিদ লিখছো, আবেদা সুলতানা লিখছো, মোমো লিখছো কন্ট্রোল+সি। কাট করার কিবোর্ড কমান্ড, কাট করার জন্য কি হবে বলো দেখি? কাট করার জন্য কিবোর্ডের শর্টকাট কি কোনটি? এটা লেখো, এটা বলো, এটা বলো। কাট করার জন্য, এটা পরীক্ষা আসতে পারে। এটা দেখো, কাট করার জন্য হচ্ছে কন্ট্রোল+এক্স, এটা হচ্ছে কাট করার শর্টকাট কি। পূর্ব অবস্থায় ফিরানোর জন্য কন্ট্রোল+জেড। গুড, পূর্ব অবস্থায় ফিরানোর জন্য কন্ট্রোল+জেড, রাইট। তো আসলে দেখো, একটার সাথে তুমি বাকি কোশ্চেন গুলো পড়লে অবশ্যই ভালো করবে। দেখো, এখানে গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে 23 নাম্বার। জেপিজি হলো ফাইলের এক্সটেনশন। কি ধরনের ফাইলের এক্সটেনশন? ফাইলের এক্সটেনশন কি? কোন একটা ফাইল সেভ করার পরে ডট দিয়ে যা থাকে সেটা হচ্ছে ফাইলের এক্সটেনশন। যেমন দেখো, ওয়ার্ড ফাইল যখন ফিল করে তুমি সেভ করো তখন কি আসে? DOCX আসে, তাই না? যেমন লিখলা প্রজেক্ট, তো প্রজেক্টে ধরো প্রো লিখলা, তারপর ডট দিলা, তারপর কি আসে? সেভ করলেই DOCX আসে, তাই না? এটা হচ্ছে এক্সটেনশন। তো এখানে বিভিন্ন ফাইলের কিন্তু বিভিন্ন ধরনের এক্সটেনশন আসে। যেমন হচ্ছে তুমি যখন ওয়েবসাইট এইচটিএমএল করবা তখন এক্সটেনশন আসবে .html। যেমন হচ্ছে ইমেজ, তুমি যখন একটা ছবি তুলো, ছবি তোলার পরে দেখবা জেপিইজি হয় বা .jpg হয়, এইগুলো হচ্ছে ছবি তোলার এক্সটেনশন বা পিকচারের। হ্যাঁ, তো জেপিজি হলো পিকচার বা ছবি ফাইলের এক্সটেনশন। এখানে জেপিজি থাকতে পারে, জেপিইজিও থাকতে পারে, একই জিনিস। হ্যাঁ, ভালো করে খেয়াল করো, ইনশাল্লাহ তোমরা পারবা। ইমেজ বা পিকচার বা ছবি ফাইলের এক্সটেনশন হলো জেপিজি। তারপর আসো 24 নাম্বার, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আসছে। এক্সেল এর গড় মান নির্ণয়ের ফাংশন কোনটি? তো যোগ করার জন্য ফাংশন হচ্ছে সাম, গড় নির্ণয় করার জন্য ফাংশন কি বলো দেখি? আমরা যখন মাইক্রোসফট এক্সেলে গড় নির্ণয় করি তখন আমাদের একটা ফাংশন ব্যবহার করা হয়, সেই ফাংশনের নাম কি হবে? 24 নাম্বার, যোগ করার জন্য যে ফাংশনটা ব্যবহার করা হয় ইকুয়াল সাম। ঠিক আছে, তো আমাদের যখন হচ্ছে গড় নির্ণয় করতে হবে তখন কি ব্যবহার করা হয়? সর্বোচ্চ নির্ণয় করার জন্য কোনটা ব্যবহার করা হয়? সর্বনিম্ন তৈরি করার জন্য কোন ফাংশন ব্যবহার করা হয়? এটা কিন্তু দেখো,
আর যখন হচ্ছে তোমার গড় নির্ণয় করবা সেটা হচ্ছে এভারেজ, এভিজি এটা ব্যবহার করবা। বই ভুল দেওয়া আছে, সাম লেখা উত্তর দেওয়া আছে, সেটা দিবা না, এভিজি এটা দিবা। তারপর দেখো তোমার সর্বোচ্চ নির্ণয় করার জন্য ম্যাক্স ফাংশন ব্যবহার করা হয়, সর্বনিম্নের জন্য মিন ফাংশন ব্যবহার করা হয় এমএস এক্সেল এ, তাই না? এই ফাংশন গুলো সম্পর্কে আমি আশা করি সে সকলে আমরা জানি। না, ইফ হবে না, হ্যাঁ, ইফ হবে না। এখানে হচ্ছে আমরা এভারেজ ফাংশনের মাধ্যমে এক্সেল এ গড় নির্ণয় করতে পারি আমরা। দেখো তারপরে দেখো 25 নাম্বার। 25 নাম্বারে হচ্ছে একটি অ্যান্টিভাইরাস, অর্থাৎ একটা অ্যান্টিভাইরাসের নাম লিখলেই তোমার হয়ে যাবে। তোমরা বলো, সবাই একটা করে অ্যান্টিভাইরাসের নাম বলো। অ্যান্টিভাইরাস, অ্যান্টিভাইরাস কি হবে কি? 25 নাম্বার একটি অ্যান্টিভাইরাস, ডট ডট একটি অ্যান্টিভাইরাস। তাহলে একটা অ্যান্টিভাইরাসের নাম বলো দেখি, সবাই একটা করে অ্যান্টিভাইরাসের নাম বলো। একটা করে অ্যান্টিভাইরাসের নাম তোমরা আমাকে জানাও দেখি। আচ্ছা, এভিজি অ্যান্টিভাইরাস, ওকে। তারপর হচ্ছে এভিরা অ্যান্টিভাইরাস, ওকে। তারপর আরো অ্যান্টিভাইরাস বলো জনপ্রিয়। যেমন আমি যদি বলি এভাস্ট, ক্যাসপারস্কি, অ্যাভাস্ট, ক্যাসপারস্কি, তারপর হচ্ছে কি বিট ডিফেন্ডার, বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস কিন্তু আমার আছে, নর্থন। তো যে কোনো একটা অ্যান্টিভাইরাসের নাম তুমি যেটা জানো জাস্ট সেটাই লিখবা, সেটাই রাখ। আমি বারবার বলতেছি যে তোমার এক একজনের উত্তর কিন্তু এক এক রকম হইতে পারে, সবার উত্তর একরকম হবে আর ওইটাই রাইট এরকম না, এক একজনের এক একটা উত্তর হইতে পারে। ওকে, গুড, অনেকে লিখতেছো। তারপর 26 নাম্বারটা ভালো করে খেয়াল করো। 26 নাম্বার, ডাব্লু 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 এর পূর্ণরূপ হলো, অর্থাৎ একটা পূর্ণরূপ আসছে, অনেক কিছু পূর্ণরূপ আসতে পারে। দেখুন এইচটিএমএল এর পূর্ণরূপ কি, এটা কিন্তু তোমাদের পরীক্ষা আসতে পারে, ঠিক আছে? বা এইচটিটিপি কি, এর পূর্ণরূপ কি, এটা আসতে পারে। আইপি এর পূর্ণরূপ আসতে পারে। তো এইগুলোর পূর্ণরূপ কিন্তু তোমাদের জানতে হবে। তো এই ডাব্লু ডাব্লু এর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড ওয়েট ওয়েব। তো এই পূর্ণরূপ গুলা বেসিক জিনিস, তোমরা সবাই জানো, এগুলা পড়লেই তোমরা কিন্তু পারবা। ঠিক আছে, সাথে সাথে তোমরা এই বাকি কাজগুলো দেখো। ওকে, এইচটিএমএল এর পূর্ণরূপ কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। দেখো তারপর কি এইচটিএমএল কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তারপর দেখো আইপি এর পুনরূপ কি? ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। প্রোটোকল অ্যাড্রেস। তো এই বেসিক বিষয়গুলো একটা স্ক্রিনশট দিয়ে নাও, এইগুলো অবশ্যই তোমরা মাথায় রাখবে, একটা স্ক্রিনশট দাও তোমরা। সবাই একটা স্ক্রিনশট দাও। ও ইসেট, হ্যাঁ ইসেট আমি ব্যবহার করছি। তারপর ই স্ক্যান নামে একটা অ্যান্টিভাইরাস আছে, সেটা আমরা ব্যবহার করছি। এইগুলো একটা স্ক্রিনশট দিয়ে নাও, আশা করি এইগুলো তোমরা যদি করো তাহলে পরীক্ষায় হুবহু কমন পাবা। আসো, আমাদের এতক্ষণ পর্যন্ত যেটা ছিল সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং হচ্ছে আমরা যে কাজটি করলাম শূন্যস্থান পূরণ করলাম। এখন গুরুত্বপূর্ণ, আমরা খুব দ্রুত যাব, তোমরা খুব দ্রুত কমেন্ট করবা। বাক্যটি সত্য হলে দন্তস্ব লিখবা, আর মিথ্যা হলে ময়ের মি লিখবা। সত্য মিথ্যা থেকে আসছে, এখানে সবাই অ্যান্সার দিবা। লিনাক্স একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটা সত্য না মিথ্যা সবাই একটু জানো। লিনাক্স, উইন্ডোজ, ম্যাকওএস এগুলো কি ধরনের সফটওয়্যার? এটা কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নাকি অপারেটিং সফটওয়্যার? সফটওয়্যার দুই প্রকার সাধারণত, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, একটা হচ্ছে অপারেটিং সফটওয়্যার। তো এই লিনাক্সটা কি ধরনের সফটওয়্যার? এটা কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার? এই কথাটা কি যদি সত্য হয় তাহলে দন্তস্ব লিখবো, যদি মিথ্যা হয় তাহলে মহেশকে মিল লিখবো। যদি সত্য হয় দন্তস্ব লিখবো, যদি মিথ্যা হয় তাহলে মহেশকে মিল লিখবো। তোমরা কমেন্ট করে জানাও এটা সত্য হবে নাকি মিথ্যা হবে, সত্য নাকি মিথ্যা। সবাই সবাই কমেন্ট করবে। লিনাক্স কি ধরনের হচ্ছে সফটওয়্যার, লিনাক্স কি ধরনের সফটওয়্যার? সত্য হইলে দন্তস্ব মহেশকে, মিথ্যা হইলে মহেশকে মি। সবাই একটু দ্রুত কমেন্ট করো। ওকে, মিথ্যা, সবাই দ্রুত, সবাই কমেন্ট, সবার কমেন্ট আমি আশা করতেছি। সবাই একটা করে কোশ্চেনে কমেন্ট করলে তোমরা যদি এটা যদি নাও জানো, আশা করি এই ক্লাসটার পরে এই কোশ্চেন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না এবং এর সাথে সাথে আরো কিছু শিখতে পারবে। দেখো লিনাক্স এটা একটা
অপারেটিং সিস্টেম, লিনাক্স হচ্ছে একটা অপারেটিং সিস্টেম বা অপারেটিং সফটওয়্যার। এটা কখনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার হবে না। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে ব্যবহারকারী যা ব্যবহার করে, যেমন ওয়ার্ড, এক্সেল, তো মাইক্রোসফট অফিস, এই যে সফটওয়্যার, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর হচ্ছে যে সমস্ত জিনিস হচ্ছে কম্পিউটার বা হার্ডওয়্যার সফটওয়্যার সমন্বয় তৈরি করে, সেগুলোকে বলা হয় অপারেটিং সফটওয়্যার। আর অপারেটিং সিস্টেম লিনাক্স, উইন্ডোজ, ম্যাকওএস, এগুলো কি আছে আমাদের, এগুলো হচ্ছে আমাদের অপারেটিং সফটওয়্যার। তো এই কথাটা এখানে যেটা আছে এটার উত্তর হবে মিথ্যা, মারিশকের মিন। আসো 28 নাম্বার, গুরুত্বপূর্ণ। হার্ড ডিস্ক ড্রাইভ একটি সেকেন্ডারি স্টোরেজ, এটা সত্য কিনা মিথ্যা বলো। দেখো, স্টোরেজ দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রাইমারি স্টোরেজ, একটা হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ। প্রাইমারি স্টোরেজ কোনগুলা, যেমন হচ্ছে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এবং এটা হচ্ছে তোমার অস্থায়ী মেমোরি। আর হার্ড ডিস্ক ড্রাইভ অর্থাৎ যেগুলো হচ্ছে তোমার ডাটা সেভ করে রাখা যায়, কম্পিউটার লাইন সংযোগ, কারেন্টের সংযোগ যদি চলেও যায় তারপরে ডাটাগুলো সংরক্ষণ থাকে, সেগুলো বলা হয় সেকেন্ডারি ডিভাইস। তাহলে হার্ড ডিস্ক ড্রাইভ এটা কি ধরনের ডিভাইস, এটাই সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। ওকে, কথাটি সত্য, এর জন্য কি হবে, দন্ত স হবে। হ্যাঁ, দ্রুত তোমরা কমেন্ট করবে, তোমাদের ভুল হইতে পারে, তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, দ্রুত কমেন্ট করে জানাবো। 29 নাম্বার একটা আসবো, দ্রুত আসো। ফাইলের ভেতরে ফাইল ও ফোল্ডার উভয় রাখতে পারে, এটা সত্য না মিথ্যা। 29 নাম্বার, 29 নাম্বারে সবাই একটু জানাই দাও, 29 নাম্বার কি হবে, এটা সত্য হবে না মিথ্যা হবে। ফাইলের মধ্যে, ফাইলের ভিতর কি বলছে, ফাইলের ভিতর ফাইল ও ফোল্ডার উভয় থাকতে পারে, কি মারাত্মক কথা বলছে, এটা কি সত্য কিনা মিথ্যা এটা বলো। প্রশ্ন নম্বর হচ্ছে 29, কথাটা ভালো করে দেখো, সত্য কি বলে, ভালো করে একটু দেখো, ভালো করে দেখো। ফাইলের ভিতরে কি থাকতে পারে, দেখো একটা ফাইলের মধ্যে কি ফোল্ডার থাকতে পারে কখনো বলো, ফাইলের মধ্যে তার ফোল্ডার থাকতে পারে না। যদি বলতো যে ফোল্ডারের মধ্যে ফাইল ও ফোল্ডার থাকে তাহলে সম্ভব, কিন্তু ফাইলের মধ্যে কিন্তু ফোল্ডার থাকা সম্ভব না, তাহলে এটা কি হবে, মিথ্যা। 29 নম্বর কি হবে, মিথ্যা। কোশ্চেন গুলো আমরা একটু পড়বো, বইয়ে কিন্তু অনেক সময় ভুল দেওয়া থাকে, ঠিক আছে, তো এটা হচ্ছে তোমরা সবসময় বইয়ের উপরে না করে দেখো আর কি। তাহলে এটা হচ্ছে মিথ্যা হবে 29 নাম্বার, ঠিক আছে। ওকে, সবাই একটু কমেন্ট করে জানাও। ওকে, সত্য কোনটা বলতেছো আমি বুঝতেছি না, এটা হবে মিথ্যা। হ্যাঁ, ফাইলের ভিতরে কখনো কোনো একটা ফাইল তৈরি করার পরে তার ভিতরে কোনো ফোল্ডার রাখা যায় না, তাই এই কথাটি হচ্ছে মিথ্যা। আসো আমরা একটু 30 নাম্বারের দিকে যাব, অনেকগুলো কোশ্চেন রয়েছে। 30 নাম্বার, দেখো, পাওয়ার পয়েন্ট এ স্লাইড শো হয় F4 দিয়ে, F4 দিয়ে হয়, এই কথাটা কি সত্য না মিথ্যা। অর্থাৎ পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করার পরে সেটাকে আমরা ফুল স্লাইড দিতে যাব, সেজন্য কি F4 দিলে কি সম্ভব না, সেটাই আমাদের বলছে। যদি এটা হয় তাহলে লিখবো সত্য, আর না হলে কি লিখবো, মিথ্যা। তাহলে আমাদের 30 নাম্বার কি হবে, 30 নাম্বার মিথ্যা। আচ্ছা, 30 নাম্বার মিথ্যা। আর কে, আর সবাই বলো, সবাই একটু জানিয়ে দাও 30 নাম্বার কি হবে। দেখো, স্লাইড শো F4 দিয়ে হয় না, F5 দিয়ে হয়, সো এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা মিথ্যা। 30 নাম্বার কি হবে, 30 নাম্বার হবে মিথ্যা। আসো আমরা চলে যাবো 31 নাম্বারে। 31 নাম্বার কি আছে দেখো, সাধারণত ওয়ার্ড এ সাধারণত ওয়ার্ড এ ফন্ট সাইজ 12 থাকে, এই কথাটা কি সত্য কি মিথ্যা বলো। MS ওয়ার্ড থেকে কত কোশ্চেন আসে দেখো, সাধারণত ওয়ার্ড এ ফন্ট সাইজ থাকে 12, এই কথাটা কি সত্য না মিথ্যা। 31 নাম্বারে ফন্ট সাইজ দেখার জন্য আমি তোমাদের মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে যাই, ওয়ার্ডে নিয়ে গেলে তোমরা বুঝতে পারবা। দেখো, দেখো আমরা যদি নতুন একটা ডকুমেন্ট তৈরি করি, নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট তৈরি করি, দেখো ফন্ট সাইজ ডিফল্ট অবস্থায় কত দেওয়া আছে, কত দেওয়া আছে এটা 11, কত দেওয়া আছে আমাদের 11 দেওয়া আছে। ভালো করে দেখো, আশা করি তোমরা দেখতে পারতেছো, আমি একটু বড় করে দিই। এই যে দেখো এখানে কত দেওয়া আছে, ডিফল্ট ফন্ট থাকে হচ্ছে ক্যালিবারি বডি, এবং ফন্ট সাইজ থাকে হচ্ছে 11। হ্যাঁ, 11 থাকে কিন্তু, সো এটা কিন্তু আমাদের মিথ্যা। তো এইটা হচ্ছে আমাদের মিথ্যা, মিথ্যা হয়েছে আমাদের। ওয়ার্ডে আমরা দেখতে পারলাম যে 11 আছে, তার মানে এখানে যদি 12 লেখা থাকে এই কথাটা হচ্ছে ফলস, তাহলে এটা কি হবে, মিথ্যা। যদি থাকতো 11 তাহলে হচ্ছে সত্য আমাদের। হ্যাঁ, তারপর হচ্ছে 32 নাম্বার কোশ্চেন, দেখো এক্সেল এ অটোমেটিক বিয়োগ হয় অটো সাম দিয়ে, এই কথাটা সত্য কি মিথ্যা বলো।
MS এক্সেলে অটোমেটিক বিয়োগ হয় অটো সাম দিয়ে, এই কথাটা সত্য না মিথ্যা? এটা কিন্তু একটু তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। এই 32 নাম্বার কি হবে, সত্য না মিথ্যা? 32 নাম্বার হবে অটো সাম দিয়ে, এটা হচ্ছে সত্য নয়, এর জন্য কি হবে, এটা মিথ্যা। 33 নাম্বার, চিঠিপত্র লেখার কাজে পাওয়ার পয়েন্ট ব্যবহার করা হয়, কি মারাত্মক কথাবার্তা বলছে দেখো। চিঠিপত্র লেখার জন্য পাওয়ার পয়েন্ট ব্যবহার করা হয়, এই কথাটা কি সত্য কি মিথ্যা? 33 নাম্বার, কোশ্চেন নাম্বার 33, কোশ্চেন নাম্বার 33, এই কথাটা সত্য কি মিথ্যা সেটা একটু জানাই দাও, সবাই কমেন্ট করো। 33 দ্বন্দ্ব স হবে না মস্কা মি হবে? 33 নাম্বার সত্য হবে না মিথ্যা হবে সেটা একটু কমেন্ট করে জানাও। 33 নাম্বার, হ্যাঁ 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 পাচ্ছি, সবাই সবাই কমেন্ট করো, সবাই জানাও। 33 নাম্বার কি হবে দেখো, চিঠিপত্র লেখার কাজে পাওয়ার পয়েন্ট ব্যবহার করা হয়, এটা হচ্ছে একটা ডাহা মিথ্যা কথা। পাওয়ার পয়েন্টে কখনোই হচ্ছে চিঠিপত্রে লেখা হয় না, সেটা হয় মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে। তো মাইক্রোসফট ওয়ার্ডে যেহেতু দেওয়া হয়, এখানে পাওয়ার পয়েন্টের কথা বলা আছে, কাজেই এই কথাটা হচ্ছে আমাদের মিথ্যা। আর মিথ্যা হলে কি লিখতে হবে, মস্কা মি। গুড। তো সত্য মিথ্যা পাওয়ার পয়েন্ট দিয়ে কি করা হয়, পাওয়ার পয়েন্ট দিয়ে স্লাইড তৈরি করা হয়। আসলে 34 নম্বর কোশ্চেন আসবো আমরা। ইয়াহু তৈরিতে এইচটিএমএল ব্যবহার করা হয়, দেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এইচটিএমএল একটু আগে তোমাদের কাছে বলছিলাম হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তোমরা যারা আইসিটি পড়ছো, যারা কলেজে পড়াশোনা করছো, আইসিটি নিয়ে কাজ করছো, বা আইসিটি এইচটিএমএল এমনিও শিখতে পারো। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ দিয়ে মূলত একটা ওয়েব পেজ তৈরি করা হয়। আর ইয়াহু যেহেতু একটা ওয়েবসাইট, তো ইয়াহু তৈরি করার জন্য অবশ্যই এইচটিএমএল ব্যবহার করা হয়েছে। তো ইয়াহু তৈরিতে এইচটিএমএল ব্যবহৃত হয়, এই কথাটা সত্য, তুমি অবশ্যই বলতে পারো। এই কথাটা আমি বলেই দিলাম, কারণ অনেকেই না জানতে পারো। যেহেতু একটা ইয়াহু একটা ওয়েবসাইট বা ওয়েব পেজ, তো সেই ক্ষেত্রে এটা তৈরি করার জন্য একটা ভাষা ব্যবহার করা হয়েছে। আর এইচটিএমএল যেহেতু একটা বেসিক ভাষা, যে কোনো ওয়েবসাইট তৈরি করার জন্য ব্যবহার করা হয়, সো ইয়াহু তৈরি করার জন্য অবশ্যই এইচটিএমএল ব্যবহৃত হয়েছে, এটা সত্য। 35 নম্বর কোশ্চেনে যাব। ওয়েবসাইট তৈরিতে এইচটিএমএল ব্যবহৃত হয়, হ্যাঁ বলো দেখি। একটু আগে আমরা সেটা বলছি। 34 নম্বর কি হবে? 34 নম্বর তো বললাম। 35 নম্বরে যেহেতু ইয়াহু তৈরি করতে আমাদের এইচটিএমএল ব্যবহার করা হয়েছে, তো সেই ক্ষেত্রে যে কোনো ওয়েবসাইট তৈরি করার জন্য কি এইচটিএমএল ব্যবহার করা হতে পারে কি পারে না? এটা কি হ্যাঁ বা সত্য নাকি মিথ্যা, কি মনে হয় তোমার? 35 নাম্বার কি হবে, 35 কি হবে বলো দেখি, সত্য হবে নাকি মিথ্যা হবে? দেখো 35 নাম্বার যেহেতু একটা ওয়েবসাইট কথা বলছে, আর ওয়েবসাইট তৈরি করার জন্য বেসিক ল্যাঙ্গুয়েজ হিসেবে এইচটিএমএল ব্যবহার করা হয় স্ট্রাকচার তৈরি করার জন্য ওয়েবসাইটে, সো এই কথাটা হবে সত্য। 36 নম্বরে যাব আমরা। বাইনারি, বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 8। দেখো ঘটনা ঘটছে, তোমাদের এখানে কিছু জিনিস আমরা শিখাই দেই, সেটা হচ্ছে তোমাদের 4টি সংখ্যা পদ্ধতি নিয়ে প্রশ্ন আসতে পারে। এক নম্বর হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারি। এক নম্বর হচ্ছে, 2 নম্বর হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, 3 নম্বর হচ্ছে ডেসিমাল, ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি, এবং 4 নম্বর হচ্ছে হেক্সা ডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো বাইনারি সংখ্যা পদ্ধতি 2টা অঙ্ক থাকে, এর জন্য বেস, এগুলো হচ্ছে আমরা বেস লিখতেছি। দেখো বেস হচ্ছে 2, এবং এইখানে কি কি অঙ্ক থাকে, 0 এবং 1। অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 8টি অঙ্ক থাকে, বেস হচ্ছে 8, সংখ্যাগুলো হচ্ছে 0 থেকে 7। ডেসি মানে 10, এই ডেসি শব্দতে দেখো ডেসিমাল বা দশমিকে 10টি অঙ্ক থাকে, বেস হচ্ছে 10, অঙ্কগুলো হচ্ছে 0 থেকে 9। হেক্সাডেসিমেলে মোট 16টি অঙ্ক প্রতীক থাকে, এর বেস হচ্ছে 16, এবং অঙ্কগুলো হচ্ছে 0 থেকে 9 এবং এ থেকে এফ পর্যন্ত, যেখানে এ বি সি ডি ই এফ 6টি প্রতীক ব্যবহার করা হয়েছে। এর মান 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14, এফ এর মান হচ্ছে 15। দেখো এখান থেকে তোমাদের বেসিক প্রশ্নগুলো আসে, এটুকু একটি স্ক্রিনশট দিয়ে নাও। তো এইখান থেকেই একটা কোশ্চেন চলে আসছে,
অর্থাৎ বাইনারি বেস হচ্ছে 2, অক্টালের বেস হচ্ছে 8, ডেসিমেলের বেস হচ্ছে 10, হেক্সাডেসিমেল বেস হচ্ছে 16। তাহলে এই যে এখানে যে কোশ্চেনটা আসছে, এই টপিক থেকে কোশ্চেন আসছে, আমি তোমাদের গিয়ে হার্ডওয়্যার ক্লাসে পড়াইছি। দেখো, বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 8, এটা কি সম্ভব? 8 তো হচ্ছে অক্টালের ভিত্তি, তাহলে বাইনারি ভিত্তি হচ্ছে 2, তাহলে কথাটা কি করছে, সত্য বলছে না মিথ্যা বলছে? তাহলে এখানে কি হবে বলো দেখি। 36 নম্বরে এই টপিকটা কিন্তু পড়াই হচ্ছে, এক কোশ্চেনটা সলভ করলাম, এখানে কিন্তু আরো কোশ্চেন হইতে পারে। এই বাকিগুলা যে বিষয়গুলো লিখে দিলাম, এখানে কিন্তু তোমার এইখান থেকেই কোশ্চেন গুলো তৈরি করা হয়েছে। তাহলে অবশ্যই বাইনারির ভিত্তি হলো 8, কথাটি হচ্ছে আমাদের মিথ্যা। মিথ্যা হলে কি লিখতে হবে? মিথ। আশা করি এই অংশটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন আসো আমাদের পরবর্তী কোশ্চেনে চলে যাব। 37 নাম্বার কোশ্চেন। দেখো, রিসাইকেল বিন ডাটা ফিরিয়ে আনা যায়। রিসাইকেল বিন কোনটা? দেখবা কম্পিউটারের ভিতরে একটা গ্লাসের মতো থাকে, হ্যাঁ, যেখানে কি করা, কোনো ফাইল যদি ডিলিট করে দাও, সেই ফাইলটা গ্লাসের মধ্যে চলে আসে, গ্লাসের মধ্যে ফাইলটা চলে আসে। এখন এখানে তুমি মাউসের রাইট ক্লিক করে এটা যদি রিস্টোরে ক্লিক করো, ডিলিট করা ফাইলটা আবার পুনরায় ফিরে আনা যায়। তাই বলা যায় যে রিসাইকেল বিন এ ডাটা ফিরে আনা যায়, কথাটি সত্য নাকি মিথ্যা, কি মনে হয় তোমার? যেহেতু ফিরে আনা যায় তাহলে কথাটা সত্য, আর সত্য হলে দ্বন্দ্ব স লিখতে হবে। আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তারপরে আসো আমাদের 38 নাম্বারে যাব। 38 নাম্বার কি আছে? সেভ ও সেভেজ এর কোনো পার্থক্য নেই। কি মারাত্মক বিষয়, দেখো তো দেখি কি আছে। সেভ এবং সেভেজ এর মধ্যে কোনো পার্থক্য নেই, কথাটা কি সত্য না মিথ্যা, কি মনে হয় তোমার কাছে? সেভ একটা বিষয় এবং সেভেজ আর একটা বিষয়, তাহলে যেহেতু পার্থক্য আছে তাহলে আমরা লিখবো এটা হচ্ছে মিথ্যা। যে মিথ্যা কথা বলছো, অবশ্যই পার্থক্য আছে, পার্থক্য না থাকলে তো আর দুইটা অপশন থাকতো না, তাই না? সঠিক উত্তরটি লেখো। এখন আসছি মজার পার্টে, এমসিকিউ। আসো, এমসিকিউ পার্টটা করবো আমরা। নিচের কোনটি ইমেল সার্ভিস? তোমাদের সঠিক উত্তরটি ক, খ, গ, ঘ এর মধ্যে এখন আছে, তুমি জানাই দিবা সবাই দ্রুত। এখান থেকে 39 নাম্বার, নিচের কোনটি ইমেল সার্ভিস? ক নাম্বার দিয়ে আছে গুগল, খ নাম্বার দিয়ে আছে হটমেল, গ নাম্বার দিয়ে আছে অ্যাভাস্ট, ঘ নাম্বার দিয়ে আছে লিনাক্স। এখানে কোনটা হবে? সবাই এই অ্যান্সারটা করো। 39 নাম্বার। কোনটা বিস্তারিত বোঝাই বলবো? 38 নাম্বার। 38 নাম্বার তো বললাম কি আছে। সেভ এস এবং সেভ, দুইটা তুমি একটা সফটওয়্যারের মধ্যে, ওয়ার্ড ফাইলের মধ্যে তুমি সেভ এবং সেভ এস এর মধ্যে করে দেখো। সেভ এসটা হচ্ছে নতুন ফাইল যখন তুমি সেভ করো তখন সেভ এসটা ব্যবহার করা হয়। এবং দেখো 38 নাম্বারটা দেখো, একটু বলছো যখন দেখাই দিই। আচ্ছা, আমি একটু লিখে দিতেছি, হ্যাঁ। সেভ এস, সেভ এস, যখন নতুন ফাইল তৈরি করবা তখন হচ্ছে সেভ এসটা কাজ করে। আর যখন হচ্ছে ফাইল তৈরি করা আছে, নতুন কিছু লিখছো বা নতুন কিছু করতেছো, তখন ব্যবহার করা হয় সেভ। তাই বলা যায় হচ্ছে সেভ এস এবং সেভ দুটা হচ্ছে ভিন্ন ভিন্ন জিনিস। ঠিক আছে, আসো আমরা 39 নাম্বার ছিলাম। একটু দেখো, নিচের কোনটি ইমেল সার্ভিস? অনেকে কমেন্ট করেছো, সবাই সঠিক উত্তরটা করার চেষ্টা করো। অনেকে ক লাগছে, দেখো ক হচ্ছে কি গুগল। গুগল কি একটা সার্চ ইঞ্জিন, এটা কিন্তু ইমেল সার্ভিস না। এভাস্ট একটা অ্যান্টিভাইরাস, লিনাক্স একটা অপারেটিং সিস্টেম, হটমেল এটা হচ্ছে একটা ইমেল সার্ভিস। তাহলে সঠিক উত্তর হচ্ছে খ। সঠিক উত্তর হচ্ছে আমাদের খ। এবং কোনটা কি সেটাও তোমরা জানার চেষ্টা করো। তারপর 40 নাম্বার কি হবে দেখো তো। এফডিডি এর পুনরূপ কি? ফিক্সড ডিস্ক ড্রাইভ, ফ্লপি ডিস্ক ড্রাইভ, গ নাম্বার দিচ্ছে ফল্ট ডিস্ক ড্রাইভ, একটা আছে ফিউচার ডিস্ক ড্রাইভ। কোনটা হবে এখানে? 40 নাম্বারে কোনটা হবে?
40 নাম্বার, 40 নাম্বার উত্তরটা দাও। 40 নাম্বার। দেখো এইগুলা হচ্ছে পুনরূপ, তোমরা জানে নেবা এবং এগুলো কিন্তু বারবার রিপিট হয়। হ্যাঁ, এখানে 40 নাম্বার যেটা হবে সেটা হচ্ছে ফ্লপি ডিস্ক ড্রাইভ, অর্থাৎ খ নাম্বার সঠিক উত্তর। তারপরে আসো 41 নাম্বার দিকে যাব, সবাই দ্রুত উত্তর দেবা। 41 নাম্বার দেখো, সেভ এস কিবোর্ড কমান্ড কোডটি, সেভ এস এর কিবোর্ড কমান্ড কোডটি একটু জানাই দাও দেখি। সেভ এস এর কিবোর্ড কমান্ড কোডটি 41 দেয়া আছে কি, অল্টার এস, শিফট এস, কন্ট্রোল এস, উইন্ডোজ এস। যারা কম্পিউটার বেসিক চালাইতে পারো, কম্পিউটার অন করতে পারে, একটু লেখালেখি করতে হয়, সে কিন্তু এটা খুব ইজিলি পারবে। এটা কি হবে, এর উত্তর কি হবে, ক খ গ ঘ। 41 একটু জানাই দাও দ্রুত। 41 নাম্বারটা কি হবে? ওকে, 41-এর অনেকে উত্তর করছো, সবাই সবাই উত্তর করার চেষ্টা করো। ক খ গ ঘ লিখে দিয়ে দাও। 40, 41, 41 দ্রুত 41 লেখো। ওকে, 41 দেখো, অল্টার এস, শিফট এস, অল্টার এস করে না, শিফট এস করে না, উইন্ডোজ এস করে না, এখানে যেটা করে সেটা হচ্ছে কন্ট্রোল এস। গ নাম্বার হবে সঠিক উত্তর। তারপর আসো 42 নাম্বার, 42 নাম্বার সবাই একটু দেখবা। হ্যাঁ? 1 বাইট সমান কত বিট? দেখো ওই যে বিট বাইট নিবল থেকে চলে আসছে। 1 বাইট সমান কত বিট, এটা সবাই তোমরা কিন্তু জানো। এখানে কি হবে, ক খ গ ঘ, কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর গ। হ্যাঁ, 8 বিট, তাই না? 4 বিট, 4 বিট মানে 1 নিবল, 6 বিট বলতে কিছু নাই, 16 বিটও নাই। 16 বিট বলতে পারে 2 বাইট। এখন যে হচ্ছে 1 বাইট বলছে, তার জন্য আমরা কি বলবো, 8 নাম্বার। 8 বিট অর্থাৎ গ নাম্বার, 42-এর গ হবে। প্রশ্ন নাম্বার 43, একটু দ্রুত যাবো, দ্রুত একটু কমেন্ট করো। সাধারণত কোনো প্রোগ্রাম বন্ধ করার জন্য কিবোর্ডের কমান্ড কোনটি? কিবোর্ডের কমান্ড কোনটি এটা একটু বলো। 43 নাম্বার, কিবোর্ড কমান্ড কোনটি প্রোগ্রাম বন্ধ করার জন্য? দেখো, ক খ গ ঘ, জানাই দাও দ্রুত দ্রুত। ভুল হোক সমস্যা নাই, ভুল হোক, ভুল হইলেই সঠিকভাবে শিখতে পারবে। হ্যাঁ, আর যারা কমেন্ট করতেছে না তারা কিন্তু সঠিক হওয়ার সম্ভাবনা খুবই কম। তো দ্রুত ভুল করলেও তোমরা এখানে করে ফেলো। কি দেওয়া আছে, অল্টার F2, অল্টার F4, অল্টার F3, অল্টার F6। ফাংশন কি দেখো, তাহলে সাধারণত কোনটা যদি আমরা শর্টকাটে কি করি, সেটা হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম বন্ধ হয়, সেটা হচ্ছে অল্টার F4 এর মাধ্যমে কম্পিউটারের প্রোগ্রাম বন্ধ করা যায়। 44 নাম্বারের দিকে যাব, ভালো করে খেয়াল করো, আমরা লাস্টের দিকে চলে আসছি। দেখো, সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকে কোশ্চেন আসছে 18 বেস 10। 18 এটা হচ্ছে এরকম হবে, বেস 10 নিচে 10 হবে। বেস 10 সংখ্যাটি বাইনারি প্রকাশ করো। দেখো, ডেসিমাল থেকে বাইনারি প্রকাশ করার এই নিয়মটা আসছে। অনেক ক্ষেত্রে তোমরা এই নিয়মটা খুবই প্রবলেম করো। আমি জাস্ট হচ্ছে 18, এই নিয়মটা করার জন্য যে কাজটা করবা, বিসিটি কোড ব্যবহার করবা। 18-এর বাইনারি বের করতে হবে। তো 18-এর বাইনারি বের করার জন্য শর্টকাট বিষয়টা প্রশ্নের পাশে দেখো, 1, 2, 4, 8, 16। দেখো কিছু সংখ্যা লিখছি আমরা, কি লিখছি, 1, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 16 এর ডাবল 32। যদি লাগে আমরা যত পর্যন্ত নিতে পারবো। আমার এখানে বানাইতে হবে 18। তাহলে 18 বানানোর জন্য কোন কোন সংখ্যা ধরলে এখানে 18 হয়? দেখো, আমি যদি 16 ধরি এবং 2 ধরি, তাহলে কত হয়, 18 হয় না? 16-র নিচে 1 দিলাম, 2-র নিচে 1 দিলাম, তাহলে কি হইলো, এটা দুইটা যোগ করলে 18 হইলো। এই যে বাকি ঘরগুলো আছে, সেই ঘরগুলোরে আমরা 0 দিয়ে দেবো। তাহলে যে ঘরগুলা ধরলে 18 বা যে সংখ্যাটা আমরা চাই সেই সংখ্যাটা হবে, তার নিচে 1 দিব। বাকি যে ঘরগুলা থাকবে তার নিচে আমরা 0 দিব। পরবর্তীতে আমরা যে সংখ্যা পাবো সেটাই হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা। সহজে শর্টকাটে বাইনারি বের করার নিয়ম। এবং 1, 2, 4, 8 এই যে যে লেখাগুলা লিখলাম, এগুলারে বলা হয় বিসিডি কোড, বাইনারি কোডের ডিসিমেল। অর্থাৎ ডিসিমেলের সমকক্ষ বাইনারি মান নির্ণয়ের জন্য এই বিসিডি কোডটা ব্যবহার করা হয়। শর্টকাটে তোমরা এই নিয়মটা ফলো করে তুমি যে কোনো কিছুর বাইনারি মান বের করতে পারবা। তো আমরা 18 বাইনারি মান বের করছিলাম, দেখো কত কত বের করলাম। তাহলে আমরা আবার একটু 1, 2, 4, 8, 16, 16-এর নিচে 1, 2-এর নিচে 1, বাকিগুলো 0, 0। তাহলে 1001010 কোথায় আছে, এটা 1001010 দেখো আমাদের খ নম্বরে দেওয়া আছে। তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে আমাদের খ নাম্বার। এইগুলা মুখস্থ করলে কিন্তু মনে থাকবে না। তোমার এখানে 18-এর জায়গায় থাকলো 25-এর বাইনারি কোনটা, সেক্ষেত্রে তোমার 25-এর বাইনারি মান বের করতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা পারবা। 45 নাম্বার, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্রাইমারি কি কোথায় ব্যবহৃত হয়? প্রাইমারি কি, দেখো প্রাইমারি কি কোথায় ব্যবহার করা হয়, সেটার সঠিক উত্তর কি দিয়ে দেওয়া আছে অপশনে? অপশনে দেওয়া আছে এমএস ওয়ার্ড, এমএস এক্সেস, আর কি দেওয়া আছে অপশন,
গুগল গেমস। আচ্ছা, গুগল গেমস তো এটা এমনি হবে না, বোঝা যাইতেছে এমএস ওয়ার্ড অথবা এমএস এক্সেস হবে, তাই না? তো প্রাইমারি কি ডাটাবেসের সাথে সম্পর্কযুক্ত, আর ডাটাবেস তৈরি করা হয় এমএস এক্সেস দিয়ে। সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার। একটি টেবিলের একটি নির্দিষ্ট ফিল্ড খোঁজার জন্য যে কি ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রাইমারি কি। তাহলে প্রাইমারি কি কোথায় ব্যবহার করা হয়, সেটা হচ্ছে এমএস এক্সেস অর্থাৎ মাইক্রোসফট এক্সেসে ব্যবহার করা হয়। ওকে, তারপরে আসো 46 নম্বর। খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ক্লাসটা একটা শেয়ার করে দাও। যারা পরীক্ষা দিবে সামনে বা কম্পিউটার শিখতে চায়, তোমরা বিভিন্ন জন প্রতিষ্ঠান খুঁজে তারা যেন প্রাইমেটিক এর সম্পর্কে জানতে পারে। তোমরা এইটা শেয়ার করে দাও, সবাইকে একটু জানাই দাও প্রাইমেটিক এর সম্পর্কে। আমরা সিঙ্গারে অফলাইন কোর্সে আমরা কিন্তু কম্পিউটার এবং ফ্রিল্যান্সিং কোর্সগুলো করিয়ে থাকি। তো সেক্ষেত্রে তোমরা এই ক্লাসগুলো শেয়ার করলে তারা জানতে পারবে। ওকে, তারপরে আমরা আসতেছি, দেখো। আহ নিচের কোনটি ইন্টারনেট কানেক্টিভিটি এর নাম নয়? দেখো, ইন্টারনেট কানেক্টিভিটির নাম নয় কোনটা? দেখো, ডায়াল আপ, ব্রডব্যান্ড, ওয়্যারলেস, এবং দেয়া আছে আমাদের কি দেওয়া আছে, জিমেল। তো আমাদের এই ইন্টারনেট কানেক্টিভিটি মানে হচ্ছে ইন্টারনেট সংযোগ। ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য কোন কোন শব্দ এখানে আছে, বা আমাদের এখানে কানেক্টিভিটির নাম নয় মানে সংযোগ দেওয়া হয় বা ইন্টারনেটের সংযুক্তর সাথে কানেকশন করার সাথে যেগুলো সংযুক্ত নয়, যে শব্দটা, সেখানে এটা কিন্তু আমাদের অ্যান্সারটা চেয়েছে। সেক্ষেত্রে কি হবে দেখো তো, ডায়াল আপ, ব্রডব্যান্ড, আর কি আছে ওয়্যারলেস, আর একটা জিমেল। তাহলে অবশ্যই আমরা এখান থেকে বুঝতে পারতেছি কোনটা হবে, বলো দেখি। 46-এর কোনটা হবে? ছ নাম্বার, ব্রডব্যান্ড কানেক্টিভিটি নাম নয়। দেখবা এই ধরনের কোশ্চেন দিয়ে কিন্তু তোমাকে কনফিউজ করে ফেলবে। এই যে এখানে ভালো করে খেয়াল করবা, নাম নয়। তাহলে নাম নয় মানে কি? অর্থাৎ যেটা না হবে না সেটাই হচ্ছে আমাদের এখানে উত্তরটা দিতে হবে, তাই না? তাহলে এখানে সঠিক উত্তর হবে জিমেল। এইগুলা সবগুলা ইন্টারনেট কানেকশনের সাথে বা ইন্টারনেটের সাথে সরাসরি সংযুক্ত, জিমেল কিন্তু না। এখানে ঘ নাম্বার হবে, হ্যাঁ। এখানে কি তোমরা কি কি দিয়েছো, অনেক উল্টাপাল্টা অনেক কিছু দিয়েছো, কোনো সমস্যা নাই। এখানে জিমেলটা হবে সঠিক উত্তর। সমস্যা নাই, হ্যাঁ, ভুল করলেই শিখতে পারবা, আর যে ভুল করবে না সে কিন্তু শিখতে পারবে না, হ্যাঁ। যত ভুল করবা ততই শিখতে পারবা। ওকে, তারপরে আসুন, কোনটি অ্যান্টিভাইরাস প্রোগ্রাম? দেখো এইখানে কোনটি অ্যান্টিভাইরাস প্রোগ্রাম মানে কোনটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার, সহজ কথায় বলে। দেখো, এমএস পেইন্ট না, এটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার না। তারপরে কি আছে, ইউলিট, এটাও না। ফটোশপ না, ফটোশপ কি, ফটোশপ হচ্ছে গ্রাফিক ডিজাইনের একটি সফটওয়্যার, হ্যাঁ। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? 47 নম্বর হচ্ছে বিট ডিফেন্ডার। বিট ডিফেন্ডার হচ্ছে একটা অ্যান্টিভাইরাস প্রোগ্রামের নাম। ওকে, তারপরে আসবো 48 নম্বর। 1 টিবি, 1 টেরাবাইট সমান সমান কত? দেখো, এখানে কিছু বিষয় শিখার আছে, সেটা হচ্ছে এখানে মেমোরি বিষয়গুলো শিখবা। যেমন 0 বা 1 এগুলোর কি বলে, এগুলোর বলে বিট। তারপর হচ্ছে তোমার 4টা বিট মিলে কি হয়, 4টা বিট মিলে হয় একটা হচ্ছে নিবল। তারপর হচ্ছে 8টা বিট মিলে কি হয়, 8টা বিট মিলে হয় একটা বাইট, 1 বাইট। 1 নিবল, 1 বাইট। তারপরে ধরো এখানে এই 3টা জিনিস বেসিক জানার পরে তুমি হচ্ছে জানবা হচ্ছে 1024 কিবিতে হয় 1 এমবি। তারপর হচ্ছে 1024 এমবিতে হয় 1 জিবি। তারপরে 1024 জিবিতে হয় 1 টিবি। আরো কিছু আছে, জাস্ট হচ্ছে তোমরা এই বেসিক গুলো জানলে তুমি এখানে পাওয়া যাবে, হ্যাঁ, উত্তরগুলো। এগুলো কিন্তু বেসিক জিনিস, আমরা ক্লাসে পড়াইছি। তারপরে হচ্ছে এখানে দেখো, এখান থেকে আসছে 1 টেরাবাইট সমান সমান কত? তাহলে 1000 এমবি হবে না, 1000 জিবি হবে না, 1000 কেবি হবে না, তাহলে 1024 জিবি। একটা অপশন আছে, একটা অপশনে হবে, অর্থাৎ এখানে ঘ নাম্বারের সঠিক উত্তর। তারপরে দেখো 49 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু জানাও এইটার উত্তরটা কি হবে। এমএস এক্সেল এর একাধিক সেল একত্র করাকে কি বলে? অর্থাৎ একাধিক সেল বলতে বোঝাচ্ছে, দেখো এরকম কিন্তু একটা ওয়ার্ডের প্রশ্ন আসল টেবিল। তো এমএস এক্সেল এর ধরো তোমরা যে কাজটা করতে চাচ্ছ, এটা হচ্ছে ধরো আমরা এখানে এই সেলটা মুছে দিলাম, এটা, হ্যাঁ,
বা হচ্ছে এই এখানে একটা ইয়ার দাগ ছিল, এই দুইটা ঘরকে আমরা একত্র করলাম। তাহলে এই দুইটা ঘরকে একত্র করার জন্য যে জিনিসটা করা হয় সেটাকে বলা হয় মার্জ। তাহলে একাধিক সেলকে একত্র যখন করতে চাই, যে দুইটা ঘরকে আমরা একত্র করলাম, এক্ষেত্রে যে কাজটা ব্যবহার করা হবে অ্যাড, জয়েন, ইউনিয়ন, একটা ব্যবহার করা হবে না। এখানে যেটা ব্যবহার করা হবে সেটা হচ্ছে মার্জ। ওকে, ইনশাল্লাহ তোমরা বুঝতে পারছো আশা করি। 50 নম্বর দিকে আসো। এটা হচ্ছে আমাদের কম্পিউটার পার্টের শেষ কোশ্চেন, এবং আমাদের কম্পিউটার পার্টের শেষ কোশ্চেন এবং হচ্ছে এরপর আমরা ইংলিশে চলে যাব। তার পূর্বে তোমাদের কিছু কথা বলি। তোমাদের যাদের আগামী কালকে পরীক্ষা বা পরীক্ষা দেওয়ার সামনে, অবশ্যই যে কাজটি করবে, বিগত যতগুলো বোর্ড আছে বোর্ডগুলো তোমরা ক্লিয়ার ভাবে দেখে যাবা, তাহলে ইনশাল্লাহ তুমি সর্বোচ্চ কমন পাবা। আর এইখানে যদি তুমি 50+ মার্ক রাখতে পারো, তাহলে তুমি ধরে নিতে পারো কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সে তুমি এই প্লাসটি পাবে। এবং আবারও বলছি, তোমরা যারা এই কোর্সটি আবার যারা শিখতে চাচ্ছ, এখনো যারা শিখেনি, তাদের জন্য এই ক্লাসটি সবাই শেয়ার করে দিবে। সবাই আমাদের প্রাইমেটিকার সিঙ্গার রয়েছে, অফলাইনে আমরা কোর্স করাচ্ছি, সেই বিষয়টি জানিয়ে দিবে। এখন আসো আমরা এই 50 নম্বর কোশ্চেনে যাব, এবং এই কোশ্চেনগুলো একটু অ্যান্সার করবা দ্রুত। কিবোর্ড এর কন্ট্রোল কি সংখ্যা কত? একটা যখন কিবোর্ড ব্যবহার করা হয়, দেখো এই কিবোর্ডের মধ্যে কয়টা কন্ট্রোল কি থাকে? কয়টা কন্ট্রোল কি থাকে তোমরা একটু জানাই দাও দেখি আমাদের, কয়টা কন্ট্রোল কি থাকে? কমেন্ট করো, কমেন্ট করো, জানাই দাও। যদি বলি শিফট কি কয়টা থাকে? শিফট কি, শিফট কি, কন্ট্রোল কি, উইন্ডোজ কি, এগুলা যদি থাকে তাহলে অবশ্যই সেটা হবে আমাদের 2টি, 3টি, 4টি, 5টি। কোনটা? এখানে হবে অবশ্যই আমাদের 2টা। তো 2টাই থাকবে এখানে। ওকে, গুড, কংগ্রেচুলেশন। আমরা 50টা কোশ্চেন ইতিমধ্যে ব্যাখ্যা সহকারে শেষ করেছি। এখন আমরা ইংলিশ পার্টে চলে যাব। ধারাবাহিকভাবে তোমরা একটু মনোযোগ দেবা। এখানে ইংলিশ সাধারণত বেসিক ইংলিশ গুলো থাকে, অত কঠিন ইংলিশ থাকবে না। তুমি সাধারণভাবে যতটুকু জানো, আশা করি যে তুমি ইংলিশে এইটুকু পারবা। দেখো কি দিয়ে আছে এখানে, ট্রান্সলেট ইনটু বাংলা, অর্থাৎ ইংলিশ দেওয়া থাকবে, তোমাকে বাংলায় তৈরি করতে হবে। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, অর্থাৎ কি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা আমরা সবাই জানি। আসো তারপরে আসে হাউ নাইসলি দা গার্ল স্পিক, এই কথাটা দেওয়া আছে, এটার বাংলা কি হবে? বালিকা কি সুন্দর করে কথা বলে। এবং লাস্টে দেখো এখানে একটা আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া আছে। তারপরে দেখো 43 নম্বর কি দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, তার মানে কি? এখানে সুইমিং মানে কি? সাঁতার কাটা, তাই না? তাহলে সাঁতার কাটা কি একটা ভালো ব্যায়াম, ভালো ব্যায়াম বা ভালো একটা এক্সারসাইজ। তোমরা সবাই সাঁতার কাটতে পারো তো? কে কে সাঁতার কাটতে পারো একটু কমেন্ট করে জানাই দাও দি। এখনকার বাচ্চারা তো সাঁতার কাটতে পারে না। কে কে সাঁতার কাটতে পারো একটু জানাই দাও যে আমি সাঁতার কাটতে পারি। তোমরা কেউ পারো না? কি আশ্চর্যজনক! এই সাঁতার কাটা শিখতে হবে, হ্যাঁ? যাদের বাসায় পুকুর আছে, বাসায় পুকুর আছে, তারা সাঁতার কাটবা। আর যাদের বাসায় আশেপাশে পুকুর নাই, তারা কি করবা? সুইমিং পুলে যেয়ে সাঁতার কাটবা। ঠিক আছে, সাঁতার কাটা শিখতে হবে, হ্যাঁ? আর যাদের বাসা সিঙ্গার, সিঙ্গার আশেপাশে, তারা হচ্ছে কাংসা নদীতে সামনে পানি আসবে, অপেক্ষায় থাকো, ইনশাল্লাহ সেই নদীতে যেয়ে ঝাপাঝাপি করবা। এখন আসো 54 নম্বর। দেখো 54 নম্বর কি বলছে এখানে, দেখো এখানে আবার কি বলছে, ট্রান্সলেট করতে বলছে। ওকে, ভালো কথা। ট্রান্সলেট ইনটু ইংলিশ, অর্থাৎ বাংলা দেয়া থাকলে তোমাকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবে। এখন দেখো এখানে কি আছে, আমার বাবা একজন দক্ষ কারিগর। দক্ষ মানে কি? এক্সপার্ট। তাহলে আমার বাবা মানে কি? আমার বাবা, মাই ফাদার ইজ অ্যান এক্সপার্ট কারিগর, ইংলিশ কি? টেকনিশিয়ান। মাই ফাদার ইজ অ্যান এক্সপার্ট টেকনিশিয়ান। ওকে, সহজ জিনিস, আশা করি তোমরা পারবা। তার যদি বলতে পারে আমার বাবা একজন শিক্ষক, তাহলে কি? মাই ফাদার ইজ এ টিচার। আমার বাবা একজন ইঞ্জিনিয়ার, আমার বাবা একজন ডাক্তার। এরকম যদি আসে তাহলে সেই ইংলিশটা আশা করি তোমরা পারবে। এটা আসলে বেসিক্যালি বড় কিছু নাই, তোমরা আসলে এই বিষয়টা পারারই কথা। তারপর দেখো পাখিরা আকাশে ওড়ে। পাখিরা, পাখিরা কি হবে? পাখিরা ইংলিশ হচ্ছে বার্ডস। তারপর কি? ওরা ইংলিশ কি? ফ্লাই। কোথায় ওড়ে? ইন দ্য স্কাই, আকাশে ওড়ে।
পাখিরা আকাশে উড়ে, এই কথাটা তুমি হচ্ছে ইংলিশে লিখে দেবা, জাস্ট এইটাকে। তারপর দেখো কি ইংলিশ আছে, তুমি যখন বলবে আমি তখন আসবো। দেখো এইটা ট্রান্সলেটটা দেখো, আই উইল কাম হোয়েন ইউ সে সো, এটা হচ্ছে এটা হবে। তারপরে দেখো চুজ অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট ওয়ার্ড বা ওয়ার্ডস ইন ব্ল্যাঙ্কস, অর্থাৎ হচ্ছে তোমাকে কারেক্ট ওয়ার্ড দিয়ে এই শূন্যস্থানগুলা পূরণ করতে হবে। দেখো কি দেওয়া আছে এখানে 57 নম্বরে, পুট ড্যাশ দ্য ল্যাম্প। এখানে তাহলে তোমার কি হবে, পুটের পরে কি বসলে এখানে এই শূন্যস্থানটা পূরণ করা যায় এবং সেন্টেন্সটা কারেক্ট হয়, তাহলে এখানে বসবে অন, পুট অন দ্য ল্যাম্প। তারপর 58 নম্বর কি দেওয়া আছে, উই আর ড্যাশ দ্য ক্লাস। উই আর, এখানে কি বসবে, এখানে বসবে ইন ইন দ্য ক্লাস। 58 পরে দেখো 59 কি দেওয়া আছে, শি লিভস ড্যাশ হার আঙ্কেল। তাহলে কি হবে, সে বাস করে কোথায়, তার আঙ্কেলের সাথে। কার সাথে, সাথে বলতে বোঝানো হচ্ছে উইথ বসানো হয়, ঠিক আছে। তারপরে হি সুইমস ইন দ্য পন্ড, সে পুকুরের মধ্যে, মধ্যের জন্য ইন ব্যবহার করা হয়েছে, হ্যাঁ? মধ্যের জন্য কি ব্যবহার করা হয়েছে, ইন। সে পুকুরের মধ্যে সাঁতার কাটে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এই 60টা কোশ্চেন আমি এখানে সলভ করে দেওয়ার চেষ্টা করছি। তোমাদের আহ, এই ক্লাসটি কেমন লাগছে যদি একটু শেয়ার করো, যেহেতু আমাদের ক্লাসটি শেষ, তো তোমাদের সাথে একটু গল্প করব। তারপর হচ্ছে আমরা হচ্ছে আমাদের আজকের এই ক্লাসে বিদায় নেব। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমাকে জানাই দিতে পারো। তোমাদের কোনো কোশ্চেন থাকলে জানাই দিতে পারো। আমাদের 60টি প্রশ্ন শেষ হয়েছে, মোটামুটি আমরা 1 ঘন্টা প্লাস ক্লাসটি নিলাম এবং এই বোর্ডের কোশ্চেনটা আমরা সলভ করছি বুঝে বুঝে। এবং এই ক্লাসগুলা যদি ধারাবাহিকভাবে করানো হয় তোমাদের জন্য কেমন উপকৃত হয় সেটিও জানাই দিতে পারো। ওকে, তোমাদের যেহেতু ক্লাসটি শেষ হয়েছে এবং তোমাদের যাদের কালকে পরীক্ষা রয়েছে সবার প্রতি প্রাইমারি কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আবারও। এবং প্রাইমারি কেয়ার কম্পিউটার ট্রেনিং অ্যান্ড ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে অফলাইন এবং অনলাইনের মাধ্যমে। আমাদের মেনলি কোর্সগুলো হচ্ছে অফলাইনে বেশি করানো হয়, অনলাইনে হচ্ছে আমরা আমাদের কয়েকটি কোর্স রয়েছে, কিন্তু আমরা অফলাইনকে টার্গেট করেছি। আমার এরিয়া জোনের মধ্যে মানিকগঞ্জ সিঙ্গার থানার মধ্যে যারা আছে তারা যেন সহজে কম্পিউটার শিখতে পারে সেই বিষয়গুলোই হচ্ছে আমরা হচ্ছে চেষ্টা করি। কিন্তু আপনি রিপ্লাই দিচ্ছেন না, আমি তো রিপ্লাই দিচ্ছি, রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি। সানি, কি প্রশ্ন আছে তোমার সেটা আমাকে যদি বলো তাহলে হচ্ছে ভালো লাগবে। আচ্ছা, জাহিদ হাসান লিখছে আলহামদুলিল্লাহ ক্লাসটা করে অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। ওকে, তারপর হচ্ছে আপনার প্রতিষ্ঠানের নাম কি? আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে প্রাইমারি কেয়ার, এটি সিঙ্গারে অবস্থিত। সিঙ্গারে আমাদের সিঙ্গার পৌরসভার পাশে প্রাইমারি কেয়ার অফিসটি রয়েছে, আপনারা চাইলে এখানে ভিজিট করে কোর্স সমূহ করতে পারবেন। এবং আরো কিছু যদি কোশ্চেন জানা থাকে সেক্ষেত্রে আমাকে কোশ্চেন করলে আমি সেইটার হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের প্রাইমারি কেয়ারে আমরা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের পাশাপাশি গ্রাফিক ডিজাইন এন্ড ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করছি এবং এখানে বিগত বেশ কিছু ব্যাচ আমরা অলরেডি সফলতার সাথে শেষ করতে পেরেছি। আমাদের ডিজিটাল মার্কেটিং এও কোর্স রয়েছে এখানে, সকল কোর্সগুলো অ্যাভেলেবল রয়েছে এবং এই কোর্সে ভর্তি হয়ে আপনারা খুব দ্রুতই ক্লাসে জয়েন করে আপনারা কিন্তু হাতে কলমে কম্পিউটার ও ফ্রিল্যান্সিং শিখতে পারবেন। স্যার আর কি পড়বো, যারা পরীক্ষা দিবে তাদের জন্য বিগত মিনিমাম 20টা বোর্ডের কোশ্চেন গুলা রিভিশন দিতে হবে এবং ব্যবহারিক সহ এগুলা রিভিশন দিলে এখান থেকে 60 থেকে 70% কোশ্চেন কমেন্ট পড়বে। আহ, আচ্ছা ঠিক আছে, আপনার প্রতিষ্ঠানের সামনে আমার প্রতিষ্ঠান প্রাইমারি কেয়ার, হ্যাঁ, আশা করি আমাকে চিনতে পেরেছেন।
তোমাদের যদি আরো কোনো কোশ্চেন থাকে কম্পিউটার এবং ফ্রিল্যান্সিং রিলেটেড, তাহলে আমি হচ্ছে তোমাদেরকে অ্যান্সার দিব, না হলে আজকের আমাদের এই লাইভটি তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে শেষ করব। ওকে, থ্যাংক ইউ। খুব ভালো লাগলো স্যার। ওকে, আমাদের সাথে সব সময় সংযুক্ত থাকবে। আমরা চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশের মধ্যে আর কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে সবাইকে হচ্ছে একটি দক্ষ জনশক্তি তৈরি করার জন্য বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তের লোকজন আমাদের প্রাইমারি কেয়ারের সাথে সংযুক্ত হয়ে কোর্স করে বা ফ্রি ক্লাসগুলো করে যাতে উপকৃত হয়, সেই লক্ষ্যে হচ্ছে আমরা কাজ করে যাচ্ছি। তো আমরা বিশ্বাস করি দক্ষ জনশক্তি হচ্ছে বাংলাদেশের মূল কারিগর। আমরা যদি সবাই সবার জায়গা থেকে দক্ষতা অর্জন করি, তাহলে আমরা এই বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা যারা কাজটি করছি, আমরা যারা কাজগুলো করছি বা করব চিন্তা করছি, তারা দ্রুতই একটি প্রতিষ্ঠানে ভর্তি হয়ে আমরা যেন কাজগুলো শিখি এবং সামনের দিকে এগিয়ে যাই। তো আজকের লাইভটি আমরা এই পর্যন্ত রাখছি। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আগামীকালকের পরীক্ষার জন্য সকলের প্রতি আবারও প্রাইমারি টিকারের পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের লাইভটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।